Hello students, welcome to a brand new session of ABC. কেমন আছো তোমরা? আমাদের ভিডিওস ওয়াচ করার জন্য, আমাদের ক্লাসেসে জয়েন করার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আমরা একটা স্পেশাল ডিসকাশন সিরিজ লঞ্চ করেছি, এমসিকিউ ডিসকাশন উইথ এক্সপ্লানেশন। অতএব ধরে নাও আমরা কি করেছি, আমরা যেটা করেছি হচ্ছে একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে 50 খুবই ইম্পর্টেন্ট মোস্ট প্রবাবল কোয়েশ্চেন্স এর একটা লিস্ট আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ইন্ডিভিজুয়াল ডিসকাশন করতে করতে আমরা গোটা চ্যাপ্টারটাও রিভাইজ করে ফেলবো অটোমেটিক্যালি। এটা থ্রু দিয়ে কি হবে, তোমরা জানতে পারবে যে কিভাবে পরীক্ষাতে কোয়েশ্চেন সলভ করতে হয়, এলিমিনেশন মেথড কোথাও কোথাও ইউজ করতে হবে, কোথায় বিভিন্ন এমসিকিউ টেকনিক ইউজ করতে হবে, কোথাও দেখবে কনসেপচুয়াল ক্ল্যারিটি কতটা ইম্পর্টেন্ট হয়, কিভাবে বই পড়তে হয় যাতে আমি ঠিকঠাক ভাবে এমসিকিউ সলভ করতে পারি। এইসব আইডিয়াস গুলো তোমরা এই সেশনস গুলো থেকে কিন্তু পেতে থাকবে। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট থিং, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিই, এই 50টা কোয়েশ্চেন যেটা আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে হুমায়ুনের উপরে টপ 50 স্পেশাল প্র্যাকটিস সেশন। তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নাও, যে কোনো, স্টার্টিং ফ্রম ইউপিএসসি, সিএইচএসএল, সিজিএল, রেল, পুলিশ, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সহজ কথায় এই 50টা কোয়েশ্চেন যদি করে নাও, তোমার গোটা ইউনিটের 95% সেকশন পুরো কভার হয়ে যাবে। ওই জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটাকে প্লিজ প্রত্যেকে ওয়াচ করো। আরেকটা জিনিস বলে দিই যে এবিসি নতুন ব্যাচ লঞ্চ করছে। এবিসি বহরমপুর, এবিসি কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে এবিসির দুটো অফলাইন উইং আছে। এবিসির অনলাইন কোর্সেস হয়, এবিসির হাইব্রিড কোর্সেস হয়, মাল্টিপল ক্যাটাগরি কোর্সেস হয়। এই যে ফাউন্ডেশন ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে, তোমরা এখানে পার্সোনাল লেভেলে গাইডেন্স পাবে, ক্লাস করতে পারবে, অনলাইনে করো অফলাইনে করো, হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল এ টু জেড সমস্ত কিছু তোমরা কিন্তু এটা থ্রু দিয়ে ফাউন্ডেশন ব্যাচে পাবে। এনি গভর্নমেন্ট এক্সামিনেশন প্রিপারেশন নিতে পারো। আর যারা স্পেশালি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য আছে এবিসি অ্যাডভান্স কোর্স, এবং এখানে তোমার ইউপিএসসি, ডব্লিউবিসিএস একদম প্রিলি, মেইনস, ইন্টারভিউ সমস্ত কিন্তু এই কোর্সের আন্ডারে কভার হয়ে যাবে। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন দিস কোর্স। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আর হ্যাঁ, খুবই অ্যাফোর্ডেবল ফিতে। আর এবিসি একটা সিস্টেম আছে, তোমাদের বলে দিই, আগে এবিসিতে অ্যাডমিশন নিতে হয় না, তুমি এসো আগে ক্লাস করো, তুমি ক্লাস করে দেখো তোমার কেমন লাগছে। যারা অনলাইন অ্যাডমিশন নিতে চাইছো তারা অনলাইনে ফ্রি ডেমো ক্লাস নাও, যারা অফলাইন করতে চাইছো তারা অফলাইনে এসো, বসো একাডেমিতে বসে ক্লাস করো, যদি ভালো লাগে তাহলে তুমি অ্যাডমিশন নিতে পারো, কোনো সমস্যা নেই। অতএব আমরা এবার স্টার্ট করতে চলেছি। দেখো, ফার্স্ট অফ অল প্রথম কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং হুমায়ুনস আর্লি লাইফ। হুমায়ুনের প্রারম্ভিক জীবন সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দেখো আমরা একবার অপশন গুলো পড়ি। হুমায়ুন was born in Kabul in 1508 to Mahim Sultana. He ascended the throne at the age of 22 following Babur's death. ঠিক, আচ্ছা, বলছে কি যে তিনি 1508 সালে কাবুলে মাহিম সুলতানার গর্ভে জন্মগ্রহণ করেন এবং বাবরের মৃত্যুর পর 22 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। চলো আমরা দেখে নিই এই ইনফরমেশনটা কতটা ঠিক। দেখো, হুমায়ুনের পুরো নাম নাসিরউদ্দিন হুমায়ুন, ডেট অফ বার্থ 6 মার্চ 1508, তাহলে অবশ্যই ইনফরমেশনটা ঠিক। কোথায় লোকেশন? কাবুল, এবং মায়ের নাম কি? মাহিম সুলতানা। বাবার নাম কি? বাবর। দেখো, বাবরের 3টে ওয়াইফ ছিল, মাহিম সুলতানা, গুররুখ বেগম এন্ড দিলদার বেগম। তো হুমায়ুন হচ্ছে এই মাহিম সুলতানার সন্তান। আর এই গুররুখ বেগমের দুজন সন্তান ছিলেন, একটা আসকারি আর একটা হচ্ছে কামরান। তুমি হুমায়ুন পড়তে গেলে হুমায়ুনের ভাইদের আলোচনা প্রায় পাবে। এবং এই দিলদার বেগমের ছেলের নাম ছিল হিন্দাল। ঠিক, অতএব প্রথম কোয়েশ্চেনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 আর 2 উভয়ই ঠিক। সো বোথ 1 and 2 আর কারেক্ট আনসার্স। নেক্সট, রিগার্ডিং দ্য পার্টিশন অফ এম্পায়ার কনসিডার দি স্টেটমেন্টস। সাম্রাজ্যের বিভাজন সম্পর্কে এই বিবৃতিগুলি বিবেচনা করো। হুমায়ুন followed the Timurid tradition where the empire was joint family property. হুমায়ুন
তৈমুর ঐতিহ্য অনুসরণ করেছিলেন যেখানে সাম্রাজ্য ছিল যৌথ পারিবারিক সম্পত্তি। ঠিক বোঝাচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আগে শোনো না। হিস্টোরিয়ান আর.পি. ত্রিপাঠী কনসিডার দিস পার্টিশন আ গ্রেট মিস্টেক। ঐতিহাসিক আর.পি. ত্রিপাঠী এই বিভাজনকে একটি মারাত্মক ভুল বলে মনে করতেন। এবার ব্যাপারটা এখানে দেখতে হবে কি পার্সপেক্টিভে এই কোশ্চেন গুলো বলা হচ্ছে। দেখো, আমাদের এই ধরনের কোশ্চেন দেওয়ার কারণ আছে। ওই ওয়ান লাইনার বেসড কোশ্চেন সমস্ত কোশ্চেন ব্যাংকে পাওয়া যায়। সাধারণভাবে এই স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন গুলো কোথায় কাজে লাগে কি হয় বলো তো? যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছ তো পরীক্ষার লেভেল বাড়ছে, কাট অফ কমানোর জন্য আস্তে আস্তে খুব ডেপথে কোশ্চেন জিজ্ঞেস করছে। আর এই ধরনের বেস্ট কোশ্চেন ব্যাংক কিন্তু খুব কম থাকে। ওই সবই ধরো নাও ওয়ান লাইনার বেস, হুমায়ুন কত সালে জন্মেছে, কি করেছে, এই ধরনের কোশ্চেন ব্যাংক থাকে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের কোশ্চেন গুলো সলভ করলে তোমাদের খুব ভালো কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হয়, এবং যদি কনসেপ্টের পিছনে কাজ করো ফ্যাক্ট অটোমেটিক আসবে, কারণ এর ভেতরেই তো ফ্যাক্ট থাকে, ডেটা তো এর ভেতরেই আছে। দেখে নাও, দেখো, বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসনে বসে, এবং হুমায়ুন সিংহাসনে বসার পর তিনটে মেজর প্রবলেম সাফার করে। খুব একটা তো সিংহাসনে ওঠার টাইমে প্রবলেমস ইন ইনহেরিটেন্স, ঠিক সেকেন্ড করে ওর পুরো এম্পায়ার যেটা সেটা বিভাজন করতে হয় ওকে, এবং তৃতীয়ত হচ্ছে অপোজিশন টু কেপেবল পার্সোনালিটিস, কারণ হুমায়ুনের বিরুদ্ধে খুবই স্ট্রং লোকজন কিন্তু হুমায়ুনের এগেনস্টে খাড়া হয়েছিল, যেমন শেরশাহ এবং বাহাদুর শাহ। এরা কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যারেক্টার ছিল। আর আরেকটা যেটা, হুমায়ুনের নিজের যে চরিত্র সেটা নিজে একটা বড় কারণ হুমায়ুনের এগেনস্টে কাজ করা। আসবো সেখানে। তো প্রথমে দেখো একটা জিনিস বলি, এই যে পার্টিশন অফ এম্পায়ার, আমি কোশ্চেনটা একবার দেখাই তোমাকে। এই যে রিগার্ডিং পার্টিশন অফ এম্পায়ার কনসিডার দি স্টেটমেন্ট, তাহলে কোশ্চেনটা কি পার্টিশন অফ এম্পায়ার নিয়ে। দেখো কি হয়, হুমায়ুন যখন সিংহাসনে বসে, হুমায়ুনের বাবা যখন বাবর মারা যায়, তখন বাবর বলেছিল হুমায়ুনকে কি নিজের ভাইদের দেখতে, একদম ডেথ বেডে বাবর হুমায়ুনকে বলেছিল কি তুমি নিজের ভাইদের খেয়াল করবে, তোমার ভাইরা হয়তো তোমার সাথে অন্যায় করতে পারে, কিন্তু প্লিজ তুমি তাদের কোনো ক্ষতি করো না। এবং হুমায়ুন কিন্তু ওর বাবার খুব ভালো একজন সন্তান ছিল, হি ওয়াজ আ ভেরি গুড সান অ্যাকচুয়ালি। সেই কারণের জন্য ও বাবার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। সিংহাসনে বসার পর ও নিজের ভাইদের ভেতরে টোটাল এলাকাটা ডিভাইড করে দিয়েছিল। নে ভাই, তুই তোরটা নে, এটা বাবার সম্পত্তি, এটা আমার একা সম্পত্তি না, তুই তোর অংশটা রাখ, তুই তোর অংশটা রাখ, তুই তোর অংশটা রাখ। কান্দাহার, কাবুল এন্ড পাঞ্জাব জোন কাকে দিয়েছিল? কামরানকে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যেখানে কামরান, কান্দাহার, কাবুল, এই জোনটা কামরানকে দিয়েছিল। সাম্ভাল উত্তরপ্রদেশের একটা এলাকা, সিটি ইউপি, কাকে দিয়েছিল? আসকারিকে দিয়েছিল। এই যে আসকারিকে দিয়ে দিয়েছে। আচ্ছা, মেওয়াট, হরিয়ানা একটা ইম্পর্টেন্ট এলাকা মেওয়াট, কাকে দিয়েছে? হিন্দালকে দিয়েছে, হিন্দালকে দিয়ে দিয়েছে। এবার দেখো হুমায়ুন এটা কেন করলো, কারণ যদি বাবরের, তুমি অ্যাকচুয়ালি দেখো কি বাবর কে ছিল, বাবর অ্যাকচুয়ালি তিমুরের ব্লাড লাইন থেকে আসছে। তো তিমুরিদের বা তিমুরের ট্র্যাডিশন অনুযায়ী এম্পায়ার বা রাজ্য কিন্তু জয়েন্ট প্রপার্টি হয়, রাজ্য কিন্তু কারো একার সম্পত্তি হয় না, ঠিক? অতএব হুমায়ুন যেহেতু রাজ্য জয়েন্ট প্রপার্টি, এটা তিমুরিদের সংস্কৃতি, হুমায়ুন কিন্তু বাধ্য ছিল যে নিজের এম্পায়ারটাকে বা নিজের এলাকাটাকে যেটা ও পেয়েছে বাবার কাছ থেকে সেটা ভাইদের ভিতরে ভাগ করে দিতে। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে 1530-এ বাবর যখন মারা যাচ্ছে তখন কিন্তু হুমায়ুনকে বলছে বারবার, এই যে ছবিতে দেখো, বাবর বারবার করে বলছে কি ডু নাথিং টু ইউর ব্রাদার্স ইভেন দো দে মে ডিজার্ভ ইট। মানে বাবর কিন্তু জানতো কি হুমায়ুনের ভাইরা হুমায়ুনের ক্ষতি করবে, এবং ফিউচারে তুমি দেখবে যখনই দরকার পড়েছে, যখন হুমায়ুনের সব থেকে বেশি প্রয়োজন পড়েছে, ঠিক তখনই হুমায়ুনের ভাইরা হুমায়ুনের বিরুদ্ধাচরণ করেছে। এতটা লেভেলে চলে গেছে কি হুমায়ুনকে মেরে ফেলার অব্দি চেষ্টা করেছে। তো মানে বাবু বুঝতেই পেরেছিল এটা। তো এই ঘটনার পার্সপেক্টিভে হিস্টোরিয়ান এল শ্রীবাস্তব বলছেন কি দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ হুমায়ুন, ঠিক? আর প্রফেসর আর.পি. ত্রিপাঠী বলছেন কি এটা তিমুরি ট্র্যাডিশন। তো এবার ব্যাপারটা হয় কি, আর.পি. ত্রিপাঠী বলেছেন কি এটা তিমুরি ট্র্যাডিশন, তাই উনি ভাগ করেছিলেন, এবং এল শ্রীবাস্তব বলছেন কি এই ভাগটা হুমায়ুনের সব থেকে বড় ভুল ছিল।
তাহলে এবার আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, আচ্ছা একবার বলি ভুল কেন ছিল, তাও এটা বলে দিচ্ছি কেন। কারণ দেখো একটা জিনিস বলি, সম্পত্তি যত ভাগে ভাগে এক থাকে তত শক্তিশালী হয়, যত ভাঙবে তত ছোট হবে এবং তত কম শক্তিশালী হবে। একতাই বল আমরা এমনিতেও পড়েছি, কমন সেন্স। যে দেখো অতএব কোশ্চেনটা আমরা একবার দেখি কি কোশ্চেনটা ছিল। এখানে ফিরে যাই কোশ্চেনটাতে, দেখে নাও। তাহলে কি আছে, হিস্টোরিয়ান আর পি ত্রিপাঠী কনসিডার দিস পার্টিশন অ্যাজ আ গ্রেট মিস্টেক, কারেক্ট। আবার দেখি এখানে কি লিখেছেন, দেখো হিস্টোরিয়ান আর পি ত্রিপাঠী কি বলছেন, হুমায়ুন had to do this as per Timur, otherwise this would increase the greater chances of revolt। তাহলে গ্রেট মিস্টেক কে বলেছেন, হিস্টোরিয়ান এল শ্রীবাস্তব। আচ্ছা তাহলে এখানে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখে নাও, ওয়ান অনলি শুধুমাত্র এক ইজ গোয়িং টু বি দা কারেক্ট আনসার। চলো আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, কনসিডার দ্য অ্যালোকেশন অফ টেরিটরিজ টু হুমায়ুন ব্রাদার্স। একটু আগে আমি ডিসকাস করলাম এটা, যে ভাগটা, যে কান্দাহার, কাবুল, পাঞ্জাব, কামরান, সাম্ভাল, আসকারি, মেওয়াট, হিন্দা। চলো একবার দেখে নি কোশ্চেনটা কি এসছে। কামরান ওয়াজ গিভেন কাবুল, কান্দাহার এন্ড পাঞ্জাব। তাহলে এটা ঠিক, অবভিয়াসলি এটা ঠিক। আসকারি ওয়াজ গিভেন মেওয়াট and হিন্দাল ওয়াজ গিভেন সাম্ভাল। না, আসকারিকে দেওয়া হয়েছিল সাম্ভাল এন্ড হিন্দালকে দেওয়া হয়েছিল মেওয়াট। তাহলে 2 আর 3 কিন্তু রং স্টেটমেন্ট। তোমরা আরেকবার এটা ভিডিওটা ব্যাক করে রিভার্স করে দেখে নিতে পারবে জিনিসটা। তো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র এক উইল বি দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কান্দাহার, কাবুল, পাঞ্জাব, কামরান, সাম্ভাল কাকে দিয়েছে, আসকারি, মেওয়াট কাকে দিয়েছে, হিন্দালকে দিয়েছে। এই দেখো আসকারিকে কি দিয়েছে, মেওয়াট। কি লেখা আছে এখানে, আসকারিকে কে দিয়েছে, সাম্ভাল। ঠিক, আচ্ছা ভুল করবে না এইগুলো। নেক্সট কত নম্বর ছিল এটা, 3 নম্বর ছিল না, হ্যাঁ 3 নম্বর। আমরা 4-এ যাবো এবার। দেখো, উইথ রেফারেন্স টু ব্যাটেল অফ কালিঞ্জার, কালিঞ্জারের যুদ্ধ 1531 সালে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দ্য রুলার অফ কালিঞ্জার ওয়াজ প্রতাপ রুদ্রদেব। হুমায়ুন suddenly stopped the attack because he heard ইব্রাহিম লোদি attacking জৌনপুর। হুমায়ুনের ভাইদের অঞ্চল বন্টন সম্পর্কিত নিচের বিষয়গুলো বিবেচনা করো। আচ্ছা সরি, এটা একটু মিসপ্রিন্ট হয়েছে, 3 নম্বরটা এখানে চলে এসছে ভুল করে কোনো কারণে। যাই হোক আমি ইংলিশ থেকেই বলে দিচ্ছি। উইথ রেফারেন্স টু ব্যাটল অফ কালিঞ্জার, কালিঞ্জারের যুদ্ধ কনসিডার করে জিজ্ঞেস করছে কি রুলার অফ কালিঞ্জারের নাম কি ছিল, কালিঞ্জারের যে রাজা ছিল তার নাম কি ছিল। দেখো কালিঞ্জারের রাজার নাম ছিল প্রতাপ রুদ্র। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট আনসার, ইটস নট রং, এটা অ্যাকচুয়ালি কিন্তু কারেক্ট আনসার। আমি দেখিয়ে দিচ্ছি। হুমায়ুন suddenly stopped the attack because he heard ইব্রাহিম লোদি attacking জৌনপুর। দেখো এই স্টেটমেন্টটা বোঝার আগে একটা গল্প বলতে হবে। দেখো এটা হচ্ছে কালিঞ্জারের যুদ্ধ 1531 সাল। দেখো হুমায়ুন যখন 1530 সালে আমাদের দেশের সিংহাসনে বসে, ওর ক্যারিয়ারই স্টার্ট করে কালিঞ্জারের যুদ্ধ দিয়ে। ও নিজের ক্যারিয়ারই স্টার্ট করেছিল এটা দিয়ে। তো কালিঞ্জার ফোর্ট ছিল একটা দুর্গ, ভয়ঙ্কর দুর্গ ছিল ভাই। এবং রাজার নাম কি ছিল, প্রতাপ রুদ্রা দেব। যদি মনে হয় ক্যামেরাতে দেখতে অসুবিধা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, প্রতাপ রুদ্রা দেব। আচ্ছা এবার কি হয়, এবং প্রতাপ রুদ্রদেবের সাথে ও এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে হঠাৎ করে যুদ্ধের টাইমে হুমায়ুনের একজন ইনফরমার খবরি হুমায়ুনকে এসে খবর দেয় যে লোধিরা হঠাৎ করে ইউপির জৌনপুরে কিন্তু অ্যাটাক করেছে। দেখো লোধিদের হারালেও লোধির থ্রেটটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, লোধির থ্রেটটা এখনো আছে। ঠিক ছোট ছোট জায়গাতে ওরা আছে, তো ওরাও তো ফিরতে চাইছে, ওরাও তো চাইছে কি বাবরের বংশধরদের হারিয়ে নিজেরা আবার লোধি বংশকে এস্টাবলিশ করতে। তো হঠাৎ করে জৌনপুরে ইউপিতেই কাছেই জৌনপুরে অ্যাটাক করে।
এবার এই খবরটা শুনে না হুমায়ুন হঠাৎ করে প্যানিক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, চমকে গেছে। ও কি করলো জানো, ও হঠাৎ করে যুদ্ধটা হঠাৎ করে থামিয়ে দিল। ইভেন মানে যুদ্ধ জিতে গেছিল প্রতাপরুদ্রদেবের সাথে, একদম লাস্ট মোমেন্টে যুদ্ধ থামিয়ে দিল। যেই যুদ্ধ থামিয়ে দিল, যেই যুদ্ধ থামিয়ে দিল, ঠিক যে প্রতাপরুদ্রদেবকে ডাকলো, বলে এসো, মিটিং হলো, প্রচুর পয়সা নিল প্রতাপরুদ্রদেবের কাছ থেকে, ঠিক দিয়ে চ্যাপ্টার ক্লোজ করে ওই অবস্থায় ওটাকে ওই তোমার কালিঞ্জার ফোর্টকে ওইভাবে মানে আর 8 ঘন্টা যুদ্ধ করলে জিতে যেত। মানে কেউ একটু কমন সেন্স ইউজ করো, যদি আর একটু যুদ্ধ করলে তো জিতে হয়, তা জিতেনি ফোর্টটা। দেখো তা না করে ও কি করলো, একদম ক্লোজ টু উইনিং ছিল, হঠাৎ করে অ্যাটাক স্টপ করে স্ট্রেট চলে গেল ছেড়ে দিলের অবস্থায়। ওখান থেকে স্ট্রেট চলে গেলো আগ্রা, আগ্রা থেকে জৌনপুরের কাছাকাছি করে দিয়ে যুদ্ধ করলো লোদির সাথে, মেহমুদ লোদির সাথে যুদ্ধ করে ব্যাটল অফ দরা হয় 1532 সাল। খুব ইম্পর্টেন্ট যুদ্ধ, বারবার বলছি, ব্যাটল অফ দরা 1532। এবং যুদ্ধ করে মাহমুদ লোদির ফোর্সেসকে হারিয়ে আবার আগ্রা ফিরে যায় এবং ওখানে গিয়েও এনজয় করা স্টার্ট করে। তো এই যে এনজয় করার হ্যাবিটটা, এটা বহুবার তুমি পাবে হুমায়ুনের ভিতরে। একটু যুদ্ধ করছে, মেরি মেকিং, এনজয় করতে চলে যাচ্ছে, একটু যুদ্ধ করছে, এনজয় করতে চলে যাচ্ছে। বাট ঠিক এরকম একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড ছিল ওর ভেতরে, একটা বড় প্রবলেম ছিল হুমায়ুনের ভিতরে। তাহলে এখানে যদি আমি আনসারটা খুঁজি, হুমায়ুন সাডেনলি স্টপ দ্য অ্যাটাক বিকজ হি হার্ট অফ ফিভার, এটা ঠিক, অবশ্যই এটা ঠিক। তাহলে এখানে বোথ 1 and 2 উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট আসি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ব্যাটল অফ চুনার। চুনারের যুদ্ধ সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। চুনার ওয়াজ নোন অ্যাজ দ্য গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া। হুমায়ুন টুক শের খান সান কুতুব খান অ্যাজ আ হস্টেজ আফটার দ্য ট্রিটি। আচ্ছা, এবার চুনারের যুদ্ধটা সম্বন্ধে বলি। চুনারের যুদ্ধটা কি ছিল দেখো। এই যে ফোর্টটা তুমি দেখতে পাচ্ছ, আমি পার্সোনালি চুনার গেছি বলেই বলছি, এটা কিন্তু একদম এক্সাক্ট এইরকমই ফোর্ট লোকেশনটা, একদম এক্সাক্ট এরকমই লোকেশনটা। এবং আমি গিয়ে এইখানটায় দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম, মনে আছে। তো চুনার ফোর্ট ঠিক এটা কিন্তু বেনারসের খুব কাছে। তোমরা যদি বেনারস কখনো বেড়াতে যাও, ওখান থেকে নর্মাল একটা ক্যাব রাইড নিয়েও তোমরা চুনার পৌঁছে যেতে পারো। এটা একদম রিভার গঙ্গার একদম পাশে, গঙ্গা নদীর পাশে, এবং একদম হাই রক, মানে একদম অনেকটা হাই অল্টিটিউডে চুনার ফোর্টটা। কিন্তু এবার এটার একটা সুবিধা হচ্ছে, দেখো তখনকার যুগে তো রাস্তাঘাট অত ভালো ডেভেলপ হয়নি, তো ম্যাক্সিমাম যা ট্রেড বা ব্যবসা বাণিজ্য হতো সেগুলো কিন্তু তোমার এই নৌকা দিয়েই হতো। এবং গঙ্গা, রিভার গঙ্গা কিন্তু মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রাইমারি মোড অফ ট্রান্সপোর্ট ছিল, এই রিভার গঙ্গা দিয়ে প্রচুর ব্যবসা হতো। তো এইখানে যার চুনার ফোর্টে দখল থাকবে, তাই এই ফোর্টের সামনে দিয়ে যেহেতু গঙ্গা যাচ্ছে, এখান দিয়ে যত নৌকা যাবে তার উপর দখল থাকবে, স্বাভাবিক। তো হুমায়ুন এই ব্যাপারটা বুঝতে পেরেছিল। তো মাহমুদ লোদিকে হারানোর পর হঠাৎ করে দরিয়াতে যুদ্ধ করার পর ও কিন্তু চুনারের উদ্দেশ্যে রওনা দেওয়া স্টার্ট করে। এবার গল্প হচ্ছে ততদিনে চুনার কিন্তু যে লোকটার দখলে চলে গেছে, সেই লোকটার নাম হচ্ছে শেরশাহ সূরি। আমি নেক্সট একটা ভিডিও সেশন করবো যেখানে শেরশাহ সূরির সম্বন্ধেও বলবো। অ্যাকচুয়ালি চুনারের যে ভিডিও ছিল, বিধবা ছিল লাড মাল্লিকা, তাকে বিবাহ করে চুনারটা শেরশাহ নিজের কন্ট্রোলে আনে। তো ধরে নাও চুনার ফোর্ট যার দখলে, গোটা ইস্ট মানে বিহার আর বেঙ্গল কিন্তু তার কন্ট্রোলে, ওই জন্য চুনারকে বলা হয় গেটওয়ে টু দ্য ইস্টার্ন ইন্ডিয়া। এবার দেখো, তাহলে প্রথম অপশন যেটা আছে চুনার ওয়াজ নোন অ্যাজ দ্য গেটওয়ে টু ইস্টার্ন ইন্ডিয়া, এটা কারেক্ট হলো। এবার আসছি নেক্সট। এবার ঘটনাটা কি ঘটে, শেরশাহ যখন খবরটা পায় কি হুমায়ুন আসছে যুদ্ধ করতে, শেরশাহ খুব ভালো মতো জানতো কি হুমায়ুনকে যুদ্ধ করে হারাতে পারবে না, কারণ হুমায়ুনের স্ট্রেংথ অনেক বেশি তখনকার তুলনায়, মানে শেরশাহ তখন অনেক কম পাওয়ারফুল। শেরশাহ কিন্তু অসাধারণ ডিপ্লোম্যাট ছিল। হুমায়ুনকে ডাকে, হুমায়ুন শেরশাহ মিটিং করে। শেরশাহ জানতো যুদ্ধ করলে শেরশাহ হেরে যায়, তো ডিপ্লোমেসি খেলে শেরশাহ। হুমায়ুনের সাথে মিটিং করে, হুমায়ুনকে বলে স্যার আপনি কিছু পয়সা করি, আমি কিছু বেস্ট সোলজার আমার দিচ্ছি, আর আমার এক সন্তান যার নাম হচ্ছে কুতুব খান,
আমি তাকে দিচ্ছি, কুতুব খান স্মল কন্টিনজেন্ট অফ আফগান ফোর্সেস দিচ্ছি, আর কিছু পয়সা করে দিচ্ছি, এগুলো নিয়ে আপনি চলে যান, কিন্তু আমাদের অ্যাটাক করে আমাদের ধ্বংস করবেন না। হুমায়ুন কিন্তু রাজি হয়ে যায়। হুমায়ুন এটা দেখলো না কি শেরশাহ এটা, দেখো এটাই প্রবলেম, হুমায়ুন এটা দেখলো না কি শেরশাহ এটা কেন বলছে, রাজি হয়ে গেল। ঠিক যে চুনার দখল এই যে হুমায়ুন করলো না, এবং হুমায়ুন ড্যাং ড্যাং করে শেরশাহর এই যে ছবিতে দেখতে পাচ্ছ ওর ছেলেকে নিয়ে ড্যাং ড্যাং করে দিল্লি ফেরত গিয়ে এবং ওখানে গিয়ে আবার সেই এইসব ইয়ে করা, এন্টারটেনমেন্ট করা, বাইজিনা ছাবি যাবি এসবে ব্যস্ত থাকলো। তো এই যে কাজগুলো করলো, যদি চুনারটা তখন দখল করলো, তাহলে কিন্তু কোনোদিনই শেরশাহ এমন একটা পজিশনে চলে গেল পরে যে দেখবে শেরশাহ এই হুমায়ুনকেই সিংহাসনচ্যুত করবে, যে নিজে দিল্লি সুলতানেট এর উপর সিংহাসনে বসবে, নিজে সুলতান হয়ে যাবে। এবং বহু বছর হুমায়ুনকে বাইরে 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 ঘুরে বেড়াতে হবে প্রাণ ভয়, শেষে অনেক যুদ্ধ ঝামেলা করে কোনোভাবে কোনোভাবে ও অনেক পরে যুদ্ধ করে কষ্ট মষ্ট করে দেখবে ও আবার ভারতের সিংহাসন জয়লাভ করে। তো ইভেন পরে আর একবার এইখানে যুদ্ধ হবে, এই ফোর্ট দখল করতেই মানে 6 মাস লেগে যাবে। তো এই যে ভুলগুলো হুমায়ুন করেছে না বারবার করে, এই জন্য ওর অনেক গন্ডগোল হয়েছে। তো দেখো এখানে কি দেখছি, হুমায়ুন টুক শের খান সান কুতুব খান এজ হস্টেজ, তাহলে অবশ্যই এটা ঠিক। তাহলে এখানে বোথ 1 and 2 will be the correct answer. নেক্সট, আচ্ছা, রিগার্ডিং রাজপুত মুঘল রিলেশনস আন্ডার হুমায়ুন, Rani Karnavati sent a Rakhi to Humayun seeking help against Bahadur Shah. Humayun immediately helped her, leading to first Rajput Mughal alliance. হুমায়ুনের অধীনে রাজপুত মুঘল সম্পর্ক সংক্রান্ত নিচের বিষয়গুলো বিবেচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, রাজপুত মুঘল সম্পর্ক। রানী কর্ণাবতী বাহাদুর শাহের বিরুদ্ধে সাহায্য চেয়ে হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন। প্রথম বাক্য, হুমায়ুন তাকে অবিলম্বে সাহায্য করেন, যার ফলে প্রথম রাজপুত মুঘল যুগ গঠিত হয়। কোন বিবৃতিগুলো সঠিক? চলো আমরা অ্যাকচুয়াল ঘটনাটা দেখি কি হয়েছিল, তারপর আমরা আসবো কোয়েশ্চেনে। দেখো, ব্যাটেল অফ গুজরাটের ঘটনা 1535 থেকে 1536। দেখো চুনারের পর দিল্লি গিয়ে আবার হুমায়ুন মজা নিচ্ছিল। সেই টাইমে হুমায়ুন খবর পায় কি এই যে গুজরাট, এই যে ম্যাপটা তুমি দেখছো, এই যে গুজরাট, এই গুজরাটে একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে বাহাদুর শাহ, সে কিন্তু আস্তে আস্তে পাওয়ারে আসছে, বড় হচ্ছে, আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। হুমায়ুনের কাছে খবর আছে, হুমায়ুন দেখে কি এ যদি বেশি বড় হয়ে যায় তাহলে হারানো ডিফিকাল্ট হবে। আর স্বাভাবিকভাবেই দেখো একটা জিনিস বলি, গুজরাট হচ্ছে মানে বাণিজ্যের একবারে হৃদয় বলতে পারো, কারণ এখান থেকে স্ট্রেট এই মেডিটেরিয়ান সি, এই দিক দিয়ে একবারে স্ট্রেট ইউরোপ চলে যাবে রাস্তা আছে। তো দিল্লি, এই যে এটা গুজরাট, এটা হচ্ছে রাজপুতানা, আর এই হচ্ছে আগ্রা, আর এই হচ্ছে দিল্লি। ভাই তুমি যেখানেই বসো, দিল্লি বসো আগ্রায় বসো, গুজরাট আসতে গেলে তোমাকে রাজপুতানা দিয়েই আসতে হবে। সহজ কথা হচ্ছে এটা। এবার বাহাদুর শাহ কিন্তু গুজরাট কন্ট্রোলে নেওয়ার পর ও মেন টার্গেট করেছিল নেক্সট হচ্ছে রাজপুতানা, কারণ যদি ওকে দিল্লি দখল করতে হয় ওকে সবার আগে রাজপুতানা দখল করতে হবে, এটা থ্রু দিয়ে যেহেতু রাস্তা এটাই। তো স্বাভাবিক তখন তখন এই রানা সাঙ্গা, তুমি নিশ্চয়ই না নাম শুনে থাকবে, বাবরের টাইমে যুদ্ধ হয়েছিল বাবরের সাথে, ব্যাটল অফ খানওয়া। রানা সাঙ্গার ওয়াইফ যিনি ছিলেন ওনার নাম ছিল রানী কর্ণাবতী। রানী কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠায়, এবার একটা বন্ধুত্বের প্রপোজাল দেয়, ভাইচারার প্রপোজাল দেয় কি হুমায়ুন তুমি আমাদের রক্ষা করো, এই মুহূর্তে বাহাদুর শাহ আমাদের অ্যাটাক করার চেষ্টা করছে, আমাদের রক্ষা করো, আমরা তোমার সাহায্য চাই। এটা দুর্দান্ত সুযোগ, যে রাজপুতরা না প্রচন্ড সাহসী হয়, চট করে তুমি দেখবে না কারো কাছে সাহায্য চাইতে, কারণ ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়। পারলে পারবো, না পারলে না পারবো, একা করবো তাও ভালো, কারো হেল্প নেবো না। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যখন ওরা সত্যি হেল্পলেস হয়ে পড়েছিল, সাহায্য চেয়েছিল, কিন্তু দেখো এই যে হুমায়ুন এই মৌলবীদের পাল্লায় পড়ে। পৃথিবীতেই অনেকেই এরকম ভুলভাল করে কি রিলিজিয়াস লিডারদের কথা শুনে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেয়, কোনোদিন নিতে হয় না। কি বললো, হুমায়ুনকে বললো না 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 তুমি এসবে যেও না হুমায়ুন। আর আরেকটা কারণও ছিল, দেখো বাহাদুর শাহ কিরকম বুদ্ধিমান। বাহাদুর শাহ একটা চিঠি লেখে হুমায়ুনকে, চিঠিতে লিখে বলে
This is jihad, war against infidels, the Rajputs. So no fellow Muslim ruler should interfere. বাহাদুর শাহ লিখেছে হুমায়ুনকে, এটা জিহাদ, এটা হচ্ছে কাফিরদের এগেনস্টে যুদ্ধ। হুমায়ুন, তুমি তো মুসলিম, তুমি এতে ঢুকো না। এটা হুমায়ুন বুঝতে ভুল করলো কি বাহাদুর শাহ জানতো কি একবার যদি হুমায়ুন কর্ণাবতীকে সাপোর্ট করে দেয় তাহলে বাহাদুর শাহ জেতা কোনোদিন সম্ভব হতো না। আর হুমায়ুন এই মৌলবীদের পাল্লায় পড়ে এই ডিসিশনটা নিল কি নট টু হেল্প কর্ণাবতীকে, সাহায্য করলো না। তুমি জানো এটা কত বড় ভুল? বলছি কত বড় ভুল। তার আগে কি ঘটনাটা হয়েছে তারপর শোনো। বাহাদুর শাহ মেওয়ার অ্যাটাক করে, গোটা মেওয়ার ফোর্ট এরকম করে দাউ 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 করে আগুনে জ্বলতে থাকে এবং রানী কর্ণাবতী এবং সমস্ত মহিলারা জহার করে নিজেদের বলিদান দেন। এটা গোল্ডেন অপরচুনিটি ছিল মুঘলসদের সাথে রাজপুতদের একটা মেলবন্ধন হওয়ার, একটা অ্যালায়েন্স হওয়ার। হুমায়ুন গলা টিপে এই সুযোগটা শেষ করে দিল, একদম গলা টিপে। এরপরে হুমায়ুনের পরে যত রাজা এসছে মুঘলসের ভিতরে, কেউ কিন্তু এরকম অপরচুনিটি আর পায়নি। আর প্রত্যেককে আলাদা করে একটা রাজপুত পলিসি রাখতে হয়েছে, রাজপুতদের শুধু কন্ট্রোলার ম্যানেজ করার জন্য। আর এই সুযোগ দ্বিতীয়বার আসেনি। তো এটাকে বলা হয় হিস্টোরিক্যাল মিস্টেক, এটাকে বলা হয় ব্লান্ডার। তাহলে কোশ্চেনটা যদি আমি দেখি, উত্তরটা কি? দেখো, হুমায়ুন ইমিডিয়েটলি হেল্প দ্য লিটল ফার্স্ট রাজপুত মুঘল অ্যালায়েন্স। হুমায়ুন তাকে অবিলম্বে সাহায্য করেন, যার ফলে প্রথম রাজপুত মুঘল জোট হয়। কোনোদিনই না, হুমায়ুন সাহায্যই করেনি। এই প্রথম উত্তরটা, এটা কারেক্ট আনসার, এটা ভুল স্টেটমেন্ট। তাহলে ওয়ান অনলি হবে উত্তর। চলো নেক্সট যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অফ জান্নাতাবাদ। Humayun renamed Bengal as Jannatabad in 1537. He stayed there for 9 months, which weakened the communication with Delhi. জান্নাতাবাদ সম্পর্কে নিজের বিবৃতিগুলো বিবেচনা করুন। হুমায়ুন 1537 সালে বাংলার নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রাখেন। তিনি সেখানে 9 মাস অবস্থান করেছিলেন, যা দিল্লির সাথে তার যোগাযোগকে দুর্বল করে দিয়েছিল। কোন বিবৃতিতে গুলি সঠিক? আচ্ছা, এবার বলি। দেখো, প্রথম কথা, জান্নাতাবাদ কি? আচ্ছা, 1534 সাল হুমায়ুন খবর পায় কি শেরশাহ, ওই একটু আগে শেরশাহ যার কথা বলছিলাম, চুনারে বিশাল নাকি শক্তিশালী হয়ে গেছে, আশেপাশের এলাকা দখল করা শুরু করেছে। তখন ও টনক নড়ে। মানে এই টনক কবে নড়ে বলতো? পরীক্ষার আগের দিন টনক নড়ে কি পড়া হয়নি এরকম। আবার আর্মি ফার্মি নিয়ে হুম হাম করে আগ্রা থেকে বেড়ায়। আবার ফোর্ট অফ চুনার যায়, চুনার দুর্গে যায়। এবার যে চুনার দুর্গ এবার আগের বার ও দখলই করলো না, সেম চুনার দুর্গ দখল করতে কদিন সময় লেগে গেল বলতো? 6 মাস। এবার কি হলো? হুমায়ুন এন্ড শেরশাহ একটা পিস এগ্রিমেন্ট অ্যারেঞ্জ করলো এবং এগ্রিমেন্টের আন্ডারে এটা ঠিক হলো কি বেঙ্গল শেরশাহকে দিয়ে দেওয়া হবে এবং কিন্তু মুঘলদের আন্ডারে থাকবে, এবং শেরশাহকে একটা প্রতি বছরে একটা 10 লক্ষ টাকা ট্যাক্স বা ওই আর কি ট্রিবিউট দিতে হবে হুমায়ুনকে। হঠাৎ করে হুমায়ুনের মনে হলো এসব করা যাবে না, দড়াম করে জাস্ট এই ট্রিটি ব্রেক করে পুরো ফিকেল মাইন্ডেডনেস বাংলা অ্যাটাক করলো, ক্যাপচার করলো। আর ঠিক আছে, তাও হলো, ক্যাপচার করলি। ক্যাপচার করে ওর এত ভালো লেগেছিল বাংলা, আর বাংলা ভালো লাগার মতোই জায়গা, সত্যি আমারও খুব ভালো লাগে, নো ডাউট অ্যাবাউট ইট। ভালো জায়গা, খারাপ নয়। কিছু সমস্যা আছে, সব জায়গাতেই থাকে, কিন্তু সত্যি ভালো। যদি আমি এমনি পলিটিক্যাল অ্যাসপেক্ট বাদ দিই, থাকা খাওয়া মানুষজন ভালো। হুমায়ুন নাম দিয়েছিল জান্নাতাবাদ, জান্নাতের মতো লেগেছিল। এবং এখানে কদিন ছিল জানো? 9 মাস। এমন মানে ওকে হয়তো থেকেই যেত, বিশাল আরাম পেয়েছে থেকে। এখানে দিল্লির সাথে কোনো কমিউনিকেশনই নাই। ওর ভাই হিন্দাল নিজেকে সিংহাসনের মোগল এম্পায়ার ডিক্লেয়ার করে বসেছিল। হুমায়ুন আমার খবর পেয়ে তড়িঘড়ি করে ফেরত যায়। তো এই হচ্ছে ওর ক্যারেক্টার। কি বলবো এবারে, কে বলো? যাই হোক, তাহলে আমাদের কোশ্চেনটা যদি আমরা দেখি, হুমায়ুন রিনেম বেঙ্গল জান্নাতাবাদ, একদম ঠিক। আর স্টেড দেয়ার ফর 9 মাস, একদম ঠিক। সো বোথ 1 and 2 উইল বি দা
Correct answer. Now, regarding the Battle of Chausa, Humayun's army was stuck in a low-lying swampy area. আর শের শাহ waited for the monsoon rains to gain tactical advantage. তো একবার চৌসার যুদ্ধটা দেখি। দেখো দেখো এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বিহার, এটা হচ্ছে ইউপি, এটা হচ্ছে দিল্লি, এখানে আগ্রা, ইউপির ভেতরেই আগ্রা। তো তুমি যদি বাংলা থেকে ধরে নাও তুমি আগ্রা যাবে, তখন তো বিহার ক্রস করতেই হবে। জান্নাতাবাদ থেকে যেই বেরিয়েছে রাস্তায় গিয়ে পড়েছে, কে দাঁড়িয়ে আছে? শেরশাহ, শেরশাহ আর্মি। এবং এইখানেই শুরু হয় ব্যাটল অফ চৌসা। এই যে দেখো, হুমায়ুন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে বেরিয়েছে, রাস্তায় পড়েছে চেসা। চৌসা কোথায়? একটা জায়গা ইউপি আর বিহারের মাঝখানে। এবার দেখো এখানে শেরশাহ একটা গেম প্ল্যান করে। দেখো এপ্রিল মাসে হুমায়ুন পৌঁছয় ওখানে 1539। জুন মাস অব্দি শেরশাহ চুপচাপ আর্মি দাঁড় করে রাখে। তখন শেরশাহ আর্মি ওপরে আছে, হুমায়ুন আর্মি নিচে আছে, একটু ওপরে আছে শেরশাহ আর্মি, হুমায়ুন আর্মি নিচে আছে। এই 3 মাস ধরে শেরশাহ কি করে? হুমায়ুন তাড়াতাড়ি পৌঁছাতে হবে দিল্লি, তো হুমায়ুন প্রথমেই সেটিং করার চেষ্টা করছে, নেগোসিয়েশন এগ্রিমেন্ট। আর শেরশাহ এই দেখবো 3 মাস ডিলে করেছে। কেন জানো? শেরশাহ অপেক্ষা করছিল জুন মাস। খেয়াল করে দেখো, জুন মাস হচ্ছে ইন্ডিয়াতে মনসুনের অনসেট, মানে বৃষ্টি নামে জুন মাসে। যেই বৃষ্টি নেমেছে, দেখো হুমায়ুনের আর্মি কোথায়? নিচে আছে। এ দেখো নদীর একদম সেম ফ্লাড প্লেনে, এইখান থেকে নদীর জল ঢুকেছে, ওর থেকে বৃষ্টি, কাদা ফাদাতে কামান টামান মেশিন পত্র ঘোড়া সব আটকে গেছে। আর তখন শেরশাহ আর্মি উপর থেকে একদম দাঁড়িয়ে তীর মেরেছে আর বল্লম মেরেছে। হুমায়ুনের 50% আর্মি শেষ, অটোমেটিক। ঠিক। এবং বিশ্বাস করবে না, হুমায়ুন গঙ্গায় ঝাঁপ মেরে, ঘোড়া ফোড়া নিয়ে ঝাঁপ মেরে গেছিল, ঝাঁপ মেরে হুমায়ুনের প্রাণ বাঁচিয়ে। দেখো কি অবস্থা, লোকাল জেলেরা উদ্ধার করেছে ওকে। কি অবস্থা মোগল এম্পায়ারের। এসব ভুল ডিসিশনের এফেক্ট। তো এই হচ্ছে হুমায়ুনের অবস্থা। তারপর তো তোমরা শুনবে ব্যাটল অফ কানাউজ। আমি আসছি কানাউজের যুদ্ধ। তোমার কোশ্চেনটা দেখি তো কি জিজ্ঞেস করেছিল। এই দেখো, তাহলে হুমায়ুন আর্মি ওয়াজ স্টাক ইন লো লাইন সোয়াম্প এরিয়া। ঠিক। শেরশাহ ওয়েটেড ফর দ্য মনসুন রেস টু গেইন ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক। তাহলে বোথ 1 and 2 will be the correct answer. নেক্সট, ব্যাটল অফ কানাউজ 1540। আচ্ছা সরি, কানাউজটা বলার আগে কোশ্চেন, হ্যাঁ এই তো কোশ্চেন, ব্যাটল অফ কানাউজ 1540। হুমায়ুন had 40,000 forces while Sher Shah has 20,000. Sher Shah utilized Tulghoma strategies to defeat the Mughal army. কনৌজের যুদ্ধ নিয়ে সম্পর্ক জিজ্ঞেস করেছে, দুটো বাক্য দিয়েছে। হুমায়ুনের 40,000 সৈন্য ছিল, শের শাহ ছিল মাত্র 20,000। আর মুঘল সেনাবাহিনী পরাজিত করতে শের শাহ তুলঘোমা কৌশল ব্যবহার করে। দেখো তোমাকে একটা কথা বলি এখানে, এই যে কানাউজের যে যুদ্ধটা হয় না 1540, এটা কিন্তু ওই চৌসার পরেই হয়। হুমায়ুনের যখন ফোর্সেস শেষ, মানে অর্ধেক তো ফোর্সেস গায়েব হয়ে গেছে, হুমায়ুন তখন ওর ভাইদের কাছে যায়, এ ভাইদের কাছে সাহায্য চায়। দেখো কি অবস্থা। আসকারি আর হিন্দাল ইন্টারেস্টে নেয়নি, বলছে ভাই তোর ব্যাপার তুই বুঝে লেগা, আমরা তোর এইসব শের শাহর সাথে তোর এইসব ঝামেলাতে নাই। কামরান বলছে না দাদা আমি আছি কিন্তু কেন? কামরান হুমায়ুনের সাথে এই কারণে যেন থাকছিল কি, যদি এই পরিস্থিতিতে কোনোভাবে হুমায়ুনকে হত্যা করে নিজে সিংহাসনে বসা যায়। এই তো হুমায়ুনের ভাই। ঠিক। কিন্তু দেখো শের শাহর আর্মির সাথে হুমায়ুনের আর্মি সম্ভব না পারা, কারণ শের শাহর আর্মি অনেক বেশি ওয়েল ট্রেন্ড ছিল, আর শের শাহ নিজেও খুব ডিসিপ্লিন লোক ছিল। ঠিক আছে, শের শাহ সম্বন্ধে বললে বুঝতে পারবে কেন শের শাহ, যখন মানে ডিসকাস করবো কোশ্চেন, তখন বুঝতে পারবে কি কেন শের শাহ জিতেছিল আর হুমায়ুন হেরেছিল। দ্বিতীয় কথা, হুমায়ুনের আর্মিও ডিমোটিভেটেড আর্মি ছিল, কারণ চৌসার পরে আর্মির মোটিভেশন থাকা সম্ভবই না। প্লাস হুমায়ুন ওই লেভেলের বাবরের মতো ভালো স্পিচ বা ওই লেভেলের কোয়ালিটি রাজা
কোনোদিনই না কি সৈন্যদের ভেতর ওই লেভেল অফ মোটিভেশন মেনটেন করতে পারবে। তো অবভিয়াসলি যুদ্ধ হতোই, এবং এবং 100% প্লাস তুলহুমা স্ট্র্যাটেজি বাবরের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্ট্র্যাটেজি সেটস অ্যাপ্লাই করে, এবং হুমায়ুন গোহারা হারে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু হুমায়ুন এই কানাউজের যুদ্ধের পরই সিংহাসনচ্যুত হয়, এবং হুমায়ুনকে কিন্তু মুঘল সিংহাসন ছেড়ে চলে যেতে হয়। তো এখানে কিন্তু বোথ 1 and 2 উইল বি দি কারেক্ট আনসার। দেখো এরপরে আসি, কি কোশ্চেন, রিগার্ডিং হুমায়ুনস এক্সাইল ইন পার্সিয়া। পারস্যে হুমায়ুনের নির্বাসন সংক্রান্ত নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। শাহ তায়ামাসাবের শর্তে সাহায্য করতে রাজি হন যে হুমায়ুন শিয়া মতবাদ গ্রহণ করতে হবে। বিজয়ের পর হুমায়ুনকে পারস্যের কাছে কান্দাহার ফিরিয়ে দিতে হয়েছিল। শাহ তামাসাব এগ্রিড টু হেল্প অন ওয়ান কন্ডিশন দ্যাট হুমায়ুন অ্যাকসেপ্ট শিয়া ফেথ, আর হুমায়ুন হ্যাড টু রিস্টোর কান্দাহার টু পার্সিয়া। দেখো এইটা বুঝতে গেলে না তোমাকে কিছু গল্প বুঝতে হবে। কানাউজের যুদ্ধের পর যখন হুমায়ুন সিংহাসনচ্যুত হয়, তখন হুমায়ুনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হুমায়ুন, একটা উদাহরণ, প্রথম কথা ভারত ছাড়তে হয়, কারণ শেরশাহ ফোর্সেসটা খুঁজে বেড়াচ্ছিল হুমায়ুনকে, যেখানে দেখতে পাবে সেখানেই মারবে। দ্বিতীয় কথা, হুমায়ুনের যে ভাই কামরান কোন রকম সাহায্য করেনি হুমায়ুনকে। কামরান বলেই দিয়েছিল, ভাই দাদা তুই আমাদের এখানে আসিস না, তুই আসলে শেরশাহ চলে আসবে, আমি সব ঝামেলাতে যেতে চাই না, ভাই তুই তোর মতো থাক, শেরশাহ তোকে মারলে মারবে, আমার তাতে কিছু এসে যায় না। ভাবো কিরকম ভাই, বাবা বুঝলো না, বাবা বুঝতে পেরেছে। আচ্ছা, তো লাহোরে ঢুকতেই দেয়নি কামরান ওকে। এই চরম পরিস্থিতি, হুমায়ুনের কাছে 1 পয়সা নাই, রাস্তা রাস্তায় খালি পকেটে ঘুরে বেড়াচ্ছে, খাবার নাই, জল নাই, সৈন্য নাই, টাকা নাই, কিচ্ছু নাই। সেই অবস্থায় হুমায়ুন সিন্ধ পৌঁছায়, সিন্ধ পাকিস্তান। এবং ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই হুমায়ুনের কাছে কি অবস্থা, এই কটা লোক সিন্ধ পৌঁছেছে। এবার ব্যাপার হচ্ছে ওখানে পৌঁছে হুমায়ুনের জীবনে 5খানা ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি তারপরে 5টা ঘটনা ঘটে। হুমায়ুন বিয়ে করে, তারপর রানা বীর সালা বা বিরাসাল এপিসোড এবং শাহ তায়ামাসাব এপিসোড, 3খানা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, কারণ এই ঘটনাগুলো এতটাই লিঙ্ক কি আমি যদি একটা না বলি আর একটা বুঝতে পারবে না। হুমায়ুন, দেখো কি হয়, হুমায়ুন এখানে বিয়ে করে, তারপরে বিয়ে করার পর হুমায়ুন এই রানা বিরাসাল, ইনি কে ছিলেন বলতো, ইনি ছিলেন উমারকোট বলে একটা জায়গা আছে পাকিস্তানে, এই উমারকোটের হচ্ছে উনি রাজপুত রুলার ছিলেন। তো অ্যাকচুয়ালি মানে কি বলবো, হুমায়ুনের ওয়াইফ হামিদা বানু, হামিদা বানুর তখন বয়স 14 যখন বিয়ে হয় হামিদা বানুর সাথে। হামিদা বানুর বাবা অ্যাকচুয়ালি একজন পার্সিয়ান টিচার ছিলেন। তো হুমায়ুন বিয়ে করেন, এবং হিন্দাল ওর বড় ভাই বলেও ছিল, ভাই দাদা বিয়ে করিস না এখন, কারণ এই অবস্থায় তুই কি বিয়ে করবি আর কি। যাই হোক হুমায়ুন করে। হামিদা বানু প্রেগনেন্ট, 1 পয়সা নেই হুমায়ুনের পকেটে, প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে ও করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, না টাকা আছে না কিছু আছে। তখন এই রাজা ইনাকে হুমায়ুনকে আশ্রয় দেয়, রাজপুত রুলার। তো ইনার বাড়িতে উমারকোটেই 15ই অক্টোবর আকবরের জন্ম হয়। তো ফ্যাক্ট হচ্ছে এটা, মানে যে ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি ফ্যাক্ট। তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই যে তারপরে উনি বিরাসালকে, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে যায় কি একদিন বিরাসালকে বলছে কি যে কি করবে, অপশন তো কিছু একটা রাখতে হবে, কিছু তো করতে হবে, তো কি করবে। তখন হুমায়ুন বলে কি, দেখো ভাই আমাকে অন্তত এখান থেকে বেরোনো, আমাকে তুমি পার্সিয়া পাঠানোর ব্যবস্থা করো। তো পার্সিয়া পাঠানো হয় হুমায়ুনকে, হুমায়ুন পার্সিয়া চলে যায়, এবং সেখানে গিয়ে শাহ তাহমাসাব পার্সিয়ান রাজা তারশাকে মিটিং করে। তখন উনি 2টো কন্ডিশন দেন, এই যে শাহ তাহমাসাব এপিসোড, উনি বলেন কি হুমায়ুনকে শিয়া ফেথ অ্যাকসেপ্ট করতে হবে, এবং কান্দাহার দখল করে, এবং পরে কান্দাহার মানে আফগানিস্তানের কান্দাহার ফিরিয়ে দিতে হবে।
এই কারণের জন্য তাহলে কোশ্চেনটার আনসার যেটা হবে সেটা হচ্ছে যে শাহ তাহমাশাব এগ্রিড টু হেল্প অন দ্যাট হুমায়ুন অ্যাকসেপ্ট সিয়াফেত, এটা কিন্তু কারেক্ট। আর হুমায়ুন হ্যাড টু রিস্টোর কান্দাহার টু পার্সিয়া, এটাও কারেক্ট। তাহলে বোথ 1 and 2 আর কিন্তু কারেক্ট আনসার। নেক্সট, consider the following statement about Akbar birth. দেখো, he was born in 15th October 1542 at Umarkot. Humayun celebrated by breaking a pot of musk as he was financially poor. আমি একটা ছবি দেখাই, এই যে হুমায়ুন হামিদা বানুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 14 বছর বয়স, 1 পয়সা নেই পকেটে। এই যে এক্ষুনি বললাম উমারকোটে রাজা রানা বিরাসাল ওনাকে আশ্রয় দেন। এতটাই গরিব ছিল যে আকবর যখন জন্মায় উনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, তা একটা কিচ্ছু ছিল না। তাই ছেলে হয়েছে পরিবারে, রাজা উনি, পকেটে পদ না থাকতে পারে কিন্তু মনটাতে আছে। তো একটা ওই পট পেয়েছিলেন মাটির, তার ভিতরে ধুনো ছিল, হ্যাঁ, তাকে ফাটিয়ে, তো ধুনোটা যখন মানে মাস্ক আর কি, মাস্ক মানে সেন্ট, এরকম করে 2 হাত দিয়ে ছড়াচ্ছেন, যাতে উনি বলছেন কি এই কস্তুরীর সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি আমার পুত্রের গৌরব যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এতটাই অভাব হুমায়ুন জীবনে এসেছিল। ভগবান জানো তো কাউকে দেওয়ার আগে পুরো পকেট খালি করে দেয়। তো লাইফে যখন এরকম পরিস্থিতি আসবে কি তোমার কাছে কিচ্ছু থাকবে না, পকেট খালি, মান সম্মান চলে যাচ্ছে, এ করছে সে করছে, খুব খারাপ পরিস্থিতি, ভাববে খুব ভালো সময় আসছে ভাই, কখনো ডিমোটিভেট হয় না। তো এখানেও যে দেখতে পাবো এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সো বোথ, এই দুটোই কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, 1 মিনিট। তো আমরা যেখানে ছিলাম, চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আফটার উই হ্যাভ সলভড 11 নম্বর। ওকে, চলো, রিগার্ডিং দ্য ব্যাটল অফ মাছিয়াওয়াড়া, ব্যাটল অফ মাছিয়াওয়াড়া যুদ্ধ, এই যুদ্ধটা সম্বন্ধে কিছু বক্তব্য বিবেচনা করতে বলা হয়েছে। কি কি দেখি, লিখেছে হুমায়ুন ডিফিটেড দ্য লাস্ট সুরি রুলার সিকান্দার শাহ, দিস ব্যাটল ফ্যাসিলিটেড দ্য রিক্যাপচার অফ দিল্লি বাই মুঘলস। হুমায়ুন শেষ সুরি শাসক সিকান্দার শাহকে পরাজিত করেন, এই যুদ্ধ মুঘলদের দিল্লি পুনরুদ্ধারে সাহায্য করেছিল। কোন বিবৃতিগুলো সঠিক, অর্থাৎ এই দুটো স্টেটমেন্টের ভেতরে কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। চলো আমরা একটু দেখি কোনটা সঠিক। আচ্ছা দেখো, ব্যাটল অফ মাছিয়াওয়াড়া 1550, আমি একটু আগে যেটা বললাম যে হুমায়ুন পার্সিয়া চলে যায়, শাহ তাহমাশাব পার্সিয়ান রুলার, তার কাছ থেকে হেল্প নেয় এবং শাহ তাহমাশাব হুমায়ুনকে ফোর্সেস দেয়, আর্মি দেয়, এবং সেই আর্মি নিয়ে হুমায়ুন কিন্তু ভারতে ফেরত আসে। ভারতে ফেরত আসার পর এবং ততদিনে কিন্তু শের শাশুড়ি মারা যায়। শের শাশুড়ি একটা দুর্ঘটনায় 1545 সালে কালিঞ্জার বলে একটা ফোর্ট ক্যাপচার করতে গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়, একটা ঘটনা ঘটে, সেখানে শেরশাহ মারা যায়। ঘটনাটা আমি শেরশাহ টাইমই বলবো, যখন শেরশাহর উপর ডিসকাশন করব তখন বলবো। এবং তারপরে শেরশাহর পরে অনেকেই আসে, যারা শেরশাহর ছেলে আসে, ইসলাম শাহ, ঠিক আছে, যারা শেরশাহর মতো কিন্তু ওই লেভেলে কম্পিটিটরটা ছিল না। তুমি দেখবে হিস্ট্রিতে যে খুব ট্যালেন্টেড কোনো ক্যারেক্টার বা পার্সোনালিটির পর তাদের ফ্যামিলি লিনিয়েজের যারা এসছে তারা কিন্তু সেই লেভেলে ট্যালেন্টেড, যেমন বাবর, তারপরে আসে হুমায়ুন, তারপরে আসে আকবর। ঠিক, তো এই যে জিনিসটা, এটা কিন্তু মানে হিস্ট্রিতে আমরা প্রায় দেখেছি কি খুব ট্যালেন্টেড কেউ আসার পরে কিন্তু তার যে ডিসেন্ডেন্ট তারা ওই লেভেলে ট্যালেন্টেড হয় না। ঠিক আছে, এর কারণ আছে, অনেক কিছু আছে, এইটুকু ছোট্ট টাইমে তারা সবকিছু বলা খুব ডিফিকাল্ট। যাই হোক, এবার ঘটনা কি হয়, দেখো শেরশাহর পরে কে আসে, ইসলাম শাহ আসে, তারপরে ফেরত শাহ, আদিল শাহ, সিকান্দার শাহ, লাস্ট রুলার অফ শাহ ডাইনেস্টি। অ্যাকচুয়ালি এই শেষ টাইমটা যখন চলছে শাহ ডাইনেস্টি, তখন প্রায় এদের ভিতরে সিভিল ওয়ার চলা শুরু হয়ে গেছে, যুদ্ধ, এই ভাইয়ের সাথে ওর যুদ্ধ, তার সাথে তার যুদ্ধ, এবং এই সুযোগটাই হুমায়ুন নেয় এবং 1545 সালে মাছিয়াওয়াড়ার যুদ্ধ করে। এবং এই যুদ্ধে কিন্তু ফাইনালি হুমায়ুন এদের আফগানদের হারায় এবং ভারতীয় সিংহাসন অর্থাৎ দিল্লি সিংহাসন আবার রিক্যাপচার করে। তো এই প্রথম যে স্টেটমেন্টটা, এটা কিন্তু একদম ঠিক, ফার্স্ট পয়েন্টটাও ঠিক এবং সেকেন্ড পয়েন্টটাও ঠিক, অর্থাৎ দুটো উত্তরই কিন্তু এখানে আমরা কারেক্ট দেখতে পাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হুমায়ুনস ডেথ। হুমায়ুনের মৃত্যু নিয়ে দুটো শব্দ বলা আছে। হি ডাইড আফটার ফলিং ফ্রম দ্য স্টেয়ার্স অফ হিজ লাইব্রেরি শেরি মন্ডল
historian Lane Poole remarked that he stumbled throughout his life and tumbled out of it. একদম সত্যি কথা। খুব দুঃখজনক যে হুমায়ুন নিজের অ্যাকচুয়ালি পুরানা কিলা, ওকে, তো পুরানা কিলার একটা পিলার, মানে একটা পিলারকে হুমায়ুন নিজের লাইব্রেরি হিসেবে তৈরি করেছে, ওটাকে শের মন্ডল বলতেন। তো আমি তোমায় ছবি দেখাচ্ছি, এই যে পুরানা কিলা এর একটা পিলার শের মন্ডল। তো হুমায়ুন একদিন ওখানেই প্রচন্ড, অ্যাকচুয়ালি উনি খুব বই পড়তে ভালোবাসতেন। তো একদিন পড়তে গিয়ে হঠাৎ করে উনি কোনো কারণে সিঁড়ি থেকে পড়ে যান, ওনার মাথায় খুব জোরে চোট লাগে, খুবই জোরে চোট লাগে, এবং জানুয়ারি মাসে, ঠিক আছে, উনি মারা যান 1556 সালে। এই যে শেরি মন্ডল থেকে পড়ে হঠাৎ করে স্লিপ করে উনি কিন্তু মারা যান। তো এখানে একজন মডার্ন হিস্টোরিয়ান লেন পুল একটা খুব মজার কথা বলেছে, হুমায়ুন স্টাম্বলড থ্রু আউট হিজ লাইফ এন্ড টাম্বলড আউট অফ ইট। গোটা জীবন স্টাম্বল করে টাম্বল করলেন এবং শেষে উনি পড়ে গেলেন, মানে গোটা জীবন উনি স্টাম্বল, এরকম জয় হচ্ছে পরাজয় হচ্ছে জয় হচ্ছে, পুরো স্মুথ লাইফ ওনার কিন্তু জীবনে ছিল না, এবং লাস্টে উনি টাম্বলড আউট অফ ইট, পড়ে গেলেন। দেখো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা সরি আনসারটা করি, আনসারটাই তো মিস করে গেছি। তো এটা একদম ঠিক, এই স্টেটমেন্টটা কারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টটাও কারেক্ট, সো দুটোই কিন্তু এখানে কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট, রিগার্ডিং দ্য কালচারাল কন্ট্রিবিউশনস অফ হুমায়ুন, ঠিক, হুমায়ুনের যে সাংস্কৃতিক অবদান সেই নিয়ে দুটো স্টেটমেন্ট বলা হয়েছে। He invited Persian master artist Mir Sayyid Ali Abdus Samad and he founded the city Dinipana in New Delhi. দেখো একটা কথা বলি তোমাকে, এখানে কিন্তু দুটো স্টেটমেন্টই একদম সত্যি। কারণ একটা জিনিস বলি, দেখো এখানে যদি আমি হুমায়ুনের যে সাংস্কৃতিক অবদান সেটা দেখি, এখানে কিন্তু মানুষটার প্রচুর সাংস্কৃতিক অবদান আছে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে হুমায়ুন প্রচন্ড পরিমাণ আর্ট ভালোবাসতেন, ছবি খুব ভালোবাসতেন। উনি পার্সিয়ান মাস্টার আর্টিস্ট সৈয়দ আলী আর আব্দুস সামাদ দুজনকে ইনভাইট করেন, এবং এই দুইজন আসার পরই প্রথমবার ভারতে শুরু হয় মুঘল স্কুল অফ আর্ট। দেখো মুঘল স্কুল অফ আর্টটা কি, মুঘল স্কুল অফ আর্ট হচ্ছে, দেখো পার্সিয়ান এরা তো পার্সিয়ান আর্টিস্ট আর ইন্ডিয়ান আর্ট, এই দুটো আর্ট এর একটা মেলবন্ধন, একটা হাইব্রিড বলতে পারো। তো এই স্টাইলটাই কিন্তু হুমায়ুনের টাইমে আসে, এটা একটা বিশাল বড় কালচারাল কন্ট্রিবিউশন। প্লাস পুরানা কিলা দিল্লিতে উনি একটা সিটি তৈরি করেন দিনিপানা, মানে রেফিউজ অফ দ্য ফেথফুল, এবং এই সিটির ম্যাক্সিমাম পার্ট শেরশাহ ডিস্ট্রয় করে দিয়েছিলেন। উনি লাইব্রেরি তৈরি করেছিলেন শেরি মন্ডল। প্লাস যদি আমি আরো দেখি হুমায়ুন স্টম্ব ওনার ওয়াইফ তৈরি করেছিলেন, এবং এটা 4 বাগ মডেলে তৈরি করা। নাও 4 বাগ মডেলটা কি, তুমি যদি যে কোনো মুঘল আর্কিটেকচার দেখো, দেখো তুমি একটা জিনিস দেখবে যে এরকম একটা বড় গার্ডেন নেই, ওরা গার্ডেনটাকে মাঝখানে এরকম 4টে সেকশনে ভাগ করে। তো এইখান দিয়ে জল যায়, এইখান দিয়ে জল যায়, এই যে 4টে সেপারেট গার্ডেন, আর এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 4টে নদী, এই 4টে মানে ওয়াটার ফ্লো হচ্ছে, এখান দিয়ে জল যাচ্ছে, এই যে মাঝখান দিয়ে এই যে এইখান দিয়ে জল যাচ্ছে এইভাবে। তো এই জিনিসটা কি বলতো, ইসলামে অ্যাকচুয়ালি 4টে হোলি রিভারের কথা লেখা আছে, ঠিক আছে, টিগ্রিস, ইউফ্রেটিস, আমুদারি এন্ড সিদ্দারিয়া। তো এই 4টে হোলি রিভারকে ডিনোট করে অ্যাকচুয়ালি, এইটাকে বলে 4 ভাগ মডেল। এবং তুমি 90% মুঘল আর্কিটেকচার কিন্তু এই 4 ভাগ মডেলেই তৈরি করা সমস্ত, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। প্লাস হুমায়ুনের যে সিস্টার গুলবদন বেগম, উনি কিন্তু হুমায়ুনের বায়োগ্রাফি হুমায়ুন নামা লেখেন। প্লাস আরেকটা জিনিস হুমায়ুন সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট, যে হি ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড ইন রেশনাল সায়েন্সেস, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ম্যাথামেটিক্স, এগুলো সম্বন্ধে উনি পড়াশোনা করতে খুব ভালোবাসতেন। স্পেশালি ওনার খুব পছন্দের জায়গা ছিল অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোলজি। যাই হোক, তো অতএব যে একবার কোয়েশ্চেন গুলো দেখি এখানে কি জিজ্ঞেস করেছে, দেখো তাহলে he invited Persian master artist Sayyid Ali and Abdus Samad, correct. He founded city of Dinipana, এটাও কারেক্ট। তাহলে এখানে both 1 and 2 দুটোই কারেক্ট হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। Consider the following statement literary works. হুমায়ুন নামা written by হুমায়ুন সিস্টার গুলবদন বেগম। হুমায়ুন নামা কে লিখেছিল? হুমায়ুনের বোন গুলবদন বেগম। আমরা এখনই দেখলাম যে এটা অবশ্যই কারেক্ট।
হুমায়ুন ওয়াজ ডিপলি ইন্টারেস্টেড ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিক্স, এবং এই দুটো অবশ্যই সত্যি। কি হুমায়ুন, আমি বলেছিলাম কি দেখো রেশনাল সায়েন্সেস উনি কিন্তু পড়তে ভালোবাসতেন, তো এই দুটোর প্রতি উনি ইন্টারেস্টেড, তো এখানেও বোথ 1 and 2 উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট আমরা দেখি আর একটা কোশ্চেন কি, রিগার্ডিং হুমায়ুনস টম্ব বিল্ড বাই হিজ ওয়াইফ, অবশ্যই চারবাগ মডেল এক্ষুনি ডিসকাস করলাম আমি, কারেক্ট। এন্ড আর একটা জিনিস হচ্ছে যে इट इज लोकेटेड एट आगरा, ना सर देखो ये ना, इट इज नॉट लोकेटेड एट आगरा, यहीं पे गलती है। सो यहाँ पे ये होगा सर आपका, ये स्टेटमेंट गलत है, सो ये होगा ऑप्शन ओनली 1। चलो नेक्स्ट आशी। अच्छा, consider the following financial problem faced by Humayun at his accession। আচ্ছা 17 নম্বর কোশ্চেন লিখেছে যে সিংহাসনে আরোহণের সময় হুমায়ুন সম্মুখীন হওয়া আর্থিক সমস্যাগুলি বিবেচনা করুন। The treasury was empty due to Babur's heavy conquest expenses। লিখছে বাবরের যুদ্ধের বিপুল ব্যয়ের কারণে রাজকোষ প্রায় শূন্য ছিল। Looted wealth was often sent back to Kabul or distributed among relatives। লুণ্ঠিত সম্পদ প্রায় কাবুলে পাঠানো হতো বা আত্মীয়দের মধ্যে বন্টন করে দেওয়া হতো। চলো দেখি ইনফরমেশনটা কতটা সত্যি। দেখো হুমায়ুন যখন সিংহাসনে বসে, প্রথম কথা খুব অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, মাত্র 22 বছর বয়সে, আমরা ভাবতেও পারি না 22 ইয়ার্সে হি ইজ আ কিং। এবার ব্যাপার হচ্ছে যে এখানে দেখো হুমায়ুন যখনই সিংহাসনে বসে, এই যে এই পয়েন্টটাকে খেয়াল করো, প্রবলেমস ইন ইনহেরিটেন্স, এটা মানে হচ্ছে সিংহাসন লাভ করার পর উনি কি কি সমস্যা ফেস করেছিলেন। প্রথম যে সমস্যা, একদম সমস্যা হচ্ছে ল্যাক অফ মানি, অস্বাভাবিক অর্থাভাব। কেন? দেখো কনস্ট্যান্ট যুদ্ধ, কনস্ট্যান্ট যুদ্ধ। উদাহরণ দিচ্ছি, তুমি এখানে ভাবতে পারবে না যে সিংহাসনে ওঠার পর বাবর কতগুলো যুদ্ধ করেছিল। কাবুল এক্সপেডিশন, লাহোর এক্সপেডিশন, তারপর তোমার ব্যাটল অফ পানিপত, খানবা, একটা স্ট্রেচ শুধু যুদ্ধ করে গেছে। তো স্বাভাবিক হিউজ পরিমাণ যদি যুদ্ধ হয়, কনস্ট্যান্ট যদি ওয়ার্স হয়, তাহলে টাকা কিভাবে থাকবে। আর আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, তুমি হয়তো আমি আরেকটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম কি 50 কোয়েশ্চেন্স অন বাবর, সেখানে দেখবো আমি বলেছি কি বাবর যে টাকাগুলো লুট করেছিল, ইন্ডিয়া থেকে যেগুলো নিয়েছিল, সেই টাকার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কিন্তু কাবুলে পাঠিয়ে দিয়েছিল, কারণ ইট ইজ পার্ট অফ, এগেইন বলছি, পার্ট অফ তিমুরিদ ট্র্যাডিশন। তো স্বাভাবিকভাবেই, এবং কাবুলে আরেকটা জিনিসও করেছিল বাবর, সেটা হচ্ছে কাবুলে কিন্তু ও সিলভার কয়েন ডিস্ট্রিবিউট করেছিল কাবুলের লোকজন তার ভিতরে, ঠিক। তো স্বাভাবিকভাবে কালান্দার টাইটেল যে কারণে পেয়েছিল, মানে দ্য জেনারেস ওয়ান, দ্য হোলি বেগার, তার কারণ তো ছিল ওই কারণ যাতে রিভোল্ট না হয়, মানুষজন খুশি থাকে, প্লাস এটা তিমুরিদদের কালচারই কি যে যেটা নেবে ওটা কমিটির ভিতরে ডিভাইড করবে। তো কি করে টাকা থাকবে? তো ইট ইজ ভেরি অবভিয়াস কি টাকা না থাকারই কথা এবং অর্থাভাব হিউজ ফেস করার কথা। তাহলে এই দুটোই কিন্তু একদম সত্যি। তো এখানে যদি উত্তরটা বলো তাহলে 1 এবং 2 উভয়ই কিন্তু কারেক্ট হবে। নেক্সট দেখো আসছি, রিগার্ডিং মুঘল আর্মি ডিউরিং হুমায়ুনস রেইন। দেখো মুঘল আর্মি সম্বন্ধে জানতে চেয়েছে যে মুঘল আর্মি কিরকম ছিল হুমায়ুনের টাইমে। ইট ওয়াজ আ ন্যাশনাল ইউনিফাইড আর্মি অফ হিন্দুস্তানি সোলজার্স। প্রথম কথা, এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। প্রথম কথা, যখন নেশন তৈরি হয়নি তখন ন্যাশনাল কথাটা আসেই না। তো এখানে নেশনের কোনো কনসেপ্টই নেই, নেশনের কোনো কনসেপ্ট নেই। কিভাবে হবে? ভারতবর্ষ কিভাবে তৈরি হয়েছে? ছোট 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 রাজা, এইটুকু সিটি। আজকে যদি আমি তোমায় জিজ্ঞেস করি কি তোমার যারা ভিউ দেখছো, আমার ভিডিও দেখছো, তোমার দেশের বাড়ি কোথায়, তুমি একটা জায়গার নাম বলবে, কেউ কিন্তু ভারতবর্ষ বলবে না 100টায়। কেন? বিকজ এটা বহু বছর ধরে চলে আসছে। নেশন ইজ আ নিউ কনসেপ্ট। তার আগে যে যে এলাকায় থাকতে সেখানে কোনো একটা রাজা ছিল, সেই রাজাই সেটাই তোমাদের দেশ ছিল, এবং মানুষ এখনো দেশের বাড়ি বলে নিজের গ্রামের বাড়ি বলে। তো অত দেশের বাড়ি বলতে কিছু হয় না, ভারতবর্ষ দেশ, আমার দেশের বাড়ি আলাদা কি, কিন্তু আমরা কেন বলছি? কারণ হচ্ছে এই সিস্টেমটাই ছিল। তো তো প্রথম কথা এই স্টেটমেন্টটা তো হবেই না। দ্বিতীয় কথা, মুঘল আর্মির ভেতরে কিন্তু মুঘল আর্মি বলে তো কিছু নেই। কেন নেই? কারণ মুঘল আর্মি ভেতরে সমস্ত রকম লোকজন আছে। এক তো উজবেকিস্তানের লোকজন আছে, কারণ বেসিক্যালি এরা মঙ্গলস, ঠিক, এরা মঙ্গলস, তো উজবেকিস্তানের লোকজন থাকবেই। পার্সিয়ানস আছে, আফগানস আছে, ইন্ডিয়ানস আছে। তো এটা একটা মিক্স গ্রুপ,
মিক্স গ্রুপ, তাহলে ইট ইজ বাট অবভিয়াস কি প্রথম স্টেটমেন্টটা কখনো হবে না, বাট সেকেন্ড স্টেটমেন্টটা অবশ্যই ঠিক। অতএব চলো নেক্সট যাই। Consider the statements about Humayun character analysis. He was a brave, well-behaved person, but a weak king. He was a master of diplomat and a capable commander. হুমায়ুনের চরিত্র বিশ্লেষণ সম্পর্কিত নিজের বিষয়গুলি বিবেচনা করো। তিনি একজন সাহসী এবং ভদ্র ব্যক্তি ছিলেন, কিন্তু রাজা হিসেবে দুর্বল ছিলেন। তিনি একজন দক্ষ কূটনীতিক এবং দক্ষ সেনাপতি ছিলেন। উপরের কোন বিবৃতিগুলো সঠিক? দেখো একটা কথা বলি তোমাকে, যদি হুমায়ুনের ক্যারেক্টারটা ভালো করে দেখো, 1 নম্বর, অবশ্যই হুমায়ুন কিন্তু ব্রেভ ছিলেন, সাহসী ছিলেন এবং খুব ভালো ব্যবহার ছিলেন, এবং উনি খুব ভালো একজন সন্তান ছিলেন, মানে ওনার পিতার পার্সপেক্টিভে বলছি, বাবরের পার্সপেক্টিভে বলছি। কিন্তু একটা ভালো লোক যে কাজের লোক হয় এরকম কিন্তু নয়। দেখো দুটো শব্দ আছে, ডিফারেন্স আছে, ভালো লোক, কাজের লোক, প্রোডাক্টিভ লোক, productive people, good people. Every good people is not productive, but every productive people is not good. হুমায়ুন কোনোদিনই একজন কেপেবল কমান্ডার ছিলেন না, অসম্ভব ব্যাপার। দেখো যুদ্ধগুলো করতে গিয়ে কি, আর লাস্ট মোমেন্টে হাল ছেড়ে দিচ্ছে। গুজরাট কি করেছিল আমি তো বলিনি, তাও গোটা সিনটা। গুজরাট দখল করার পর ওর ভাই আসকারির হাতে গুজরাট ছেড়ে দেয়। ঠিক কিছুদিন পর বাহাদুর শাহ আবার অ্যাটাক করে, আসকারি সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে আসে। হুমায়ুন দিল্লি ফেরত যাচ্ছিল, হুমায়ুনকে গিয়ে বলে দাদা তোর সাথে আমি যাবো। হুমায়ুন বলে কি রে গুজরাট, কি হলো গুজরাট? বললো ও আবার বাহাদুর শাহ দখল করে নিয়েছে। আর হুমায়ুন চল বাদ দে, পরে দেখছি আবার। তো कैसे नहीं हो पाएगा স্যার, नहीं, ही इज नॉट আ ডিপ্লোম্যাট, কোনোদিনই না। তার কারণ শেরশাহ প্রত্যেকবার শেরশাহ ডিপ্লোমেসিতে হুমায়ুনকে এরকম গোল্লা খাইছে, বহুবার খাইছে, একবার না একাধিকবার খাইছে, তবু হুমায়ুন বুঝতে পারেনি। তো এটা প্লাস হুমায়ুন প্রায়ই দেখবে যুদ্ধ করছে রেস্ট নিচ্ছে, যুদ্ধ করছে রেস্ট নিচ্ছে, ওর হার্ড লেবারের করার ক্ষমতাও ছিল না। তো এটা একদমই ঠিক যে হুমায়ুন প্রথম স্টেটমেন্টটা ঠিক, কিন্তু কোনোদিনই হি ওয়াজ নট আ মাস্টার ডিপ্লোম্যাট বা কেপেবল কমান্ডার, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রথম স্টেটমেন্টটা অবশ্যই কারেক্ট, সেকেন্ড স্টেটমেন্টটা রং। শুধুমাত্র এক উত্তর হবে। নেক্সট দেখো, regarding the snake turned into dragon metaphor, it refers to rise of Sher Shah Suri after being spared at Chunar. Historians attribute Humayun's decision to spare Sher Shah to his desire for merry making. দেখো, সাপ ড্রাগনে পরিণত হয়, রূপকটি সম্পর্কে নিচের বিষয়গুলো বিবেচনা করো। খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, কিন্তু এটা দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। এটি চুনারে ক্ষমা পাওয়ার পর শের শাহ সূরির উত্থানকে বোঝায়, এবং ঐতিহাসিকরা শেরশাহকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে হুমায়ুনের আমোদ প্রমোদের ইচ্ছাটাকেই দায়ী করেছেন। দেখো একটা কথা বলি তোমাকে পরিষ্কার, এই যে চুনার ফোর্ট প্রথম যখন হুমায়ুন দখল করতে গেছিল ফার্স্ট টাইম, ঠিক তুমি মনে করে দেখো শেরশাহ এখানে ক্ষমা চেয়েছিল, মানে ডিপ্লোমেসি হয়, এবং শেরশাহ নিজের সন্তান কুতুব খান এবং কিছু আর্মি দিয়ে হুমায়ুনকে খুশি করে দিয়ে বলে স্যার মানে যুদ্ধ করবেন না, আপনি এগুলো চাইছেন, আমি পয়সা করি এইসব দিয়ে দিচ্ছি। হুমায়ুন খুশি কাজা নিয়ে চলে যায়। এবার ব্যাপার হচ্ছে যে হুমায়ুন যদি সত্যি একজন ভালো ডিপ্লোম্যাট হতো তাহলে এটা কোনোদিনই করতো না, কেপেবল কমান্ডার যদি হতো কোনোদিনই করতো না, বুঝতে পারতো শেরশাহ এটা কেন করছে। তো ঘটনা হচ্ছে এই যে চুনার ফোর্ট যেটা এখন দখল করলো না, সেটা পরে দখল করতে 6 মাস লেগেছিল। তারপর এই শেরশাহ হুমায়ুনকে সিংহাসনচ্যুত করে। তো এই প্রথম কথা যে এই যে আমি যেখানে লিখেছি যে এই যে স্নেক টার্ন ইনটু ড্রাগন, আরে শেরশাহ যে হুমায়ুনের কাছে সাপ, সেটা তো চেনার ক্ষমতাই তৈরি হয়নি হুমায়ুনের ভেতরে। আর একজন রাজার ভেতরে যদি মানুষ চেনার ক্ষমতা না তৈরি হয়, তাহলে ভাই যাই হোক রাজা থাকা তার উচিত না। আমি বলছি না হুমায়ুন লোক খারাপ, কিন্তু হুমায়ুন অ্যাজ আ কিং ইজ নট পারফেক্ট। বুঝতে পারছো ব্যাপারটা? হুমায়ুন মানুষটা ভালো হতে পারে, কিন্তু রাজা হিসাবে ভালো না, এই জায়গাটা বুঝতে হবে তোমাকে। তো এখানে যদি ভালো করে দেখো, প্রথম যে পয়েন্ট এটা একদম ঠিক, ফার্স্ট পয়েন্ট। আর হিস্টোরিয়ান অ্যাট্রিবিউট হিউম্যান ডিসিশন টু স্পেয়ার সেসার হিজ ডিজায়ার অফ মেরি মেকিং। এই প্রত্যেকবার যুদ্ধ করে আর আগ্রা গিয়ে দিল্লি গিয়ে বসে এনজয় করা স্টার্ট করে, আবার যখন খবর পাই কোথাও বিশাল বাড়াবাড়ি হয়ে গেছে খোঁজই রাখে না, হঠাৎ করে আর্মি ফার্মি নিয়ে আবার সেখানে যুদ্ধ করে। তো অবভিয়াসলি দুটো স্টেটমেন্ট একদম কারেক্ট। এটা প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে হুমায়ুনের এই সেম প্যাটার্ন তোমরা নোটিস করবে। ওকে, নেক্সট।
দেখো ভিডিওটা আমি যেহেতু অনেকটা এক্সপ্লেন করে করছি তাই এটা একটু লেন্দি হচ্ছে, কিচ্ছু করার নেই। দেখো কোনো জিনিস পৃথিবীতে আজ পর্যন্ত ভালো করে তাড়াতাড়ি কিছু হয় না, একটু টাইম নিয়ে ভালো করে বোঝালে একটু সময় লাগতেই পারে। তাই হয়তো ধরে নাও 50টা কোয়েশ্চেনের দেখতে পারে 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটের ভিডিও, কারণ যখনই তুমি এটাকে ভালো করে এক্সপ্লেন করবে ইটস গনা টেক টাইম। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং ইভেন্টস অফ হুমায়ুনস এক্সাইল। হুমায়ুন যখন, ঠিক আছে, মানে নির্বাসনে চলে গেছিলেন সেই পিরিয়ডটার কথা বলছে। দেখো মনে করে দেখো এখানে কি ঘটনা ঘটে, দুটো স্টেটমেন্ট। হি ম্যারিড হামিদা বানু at age 14. হিন্দাল disapproved of this marriage. দেখে নাও, দেখে নিচ্ছি। এই যে হুমায়ুন যখন সিংহাসনে, মানে কনৌজের যুদ্ধের পরে যখন সিংহাসনচ্যুত হলেন, তখন যখন রাস্তা রাস্তায় ভবঘুরের মতো উনি ঘুরে বেড়াচ্ছেন, তখন প্রথমেই যে কাজটা করেন সেটা হচ্ছে বিয়ে, ম্যারেজ। এবং এইখান থেকেই হুমায়ুনের জীবনে পরিবর্তন আসা স্টার্ট হয়। দেখো হামিদা বানু বেগম কোথায় ছিলেন, তোমাকে বলেছিলাম যে কামরান ঢুকতে দেয়নি ওকে, তাই সিন্ধে হিন্দালের ক্যাম্পে উনি ছিলেন। এবং সেখানেই হামিদা বানুর সাথে হুমায়ুনের প্রথম দেখা হয়। একজন পার্সিয়ান শিক্ষক ছিলেন হামিদা বানুর বাবা, এবং তখন হামিদা বানুর 14 বছর বয়স। এবং হুমায়ুন ওনাকে গিয়ে বলেন কি, স্যার আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে চাই। যদিও হিন্দাল অপোজ করেছিল, হিন্দাল বলেছিল কি এটা রাইট টাইম নয় বিয়ে করার, বাট হুমায়ুন স্টিল ম্যারিড। দাদা হয়, সিনিয়র হয়, মানতেই হবে। ম্যারিড অ্যান্ড ফাইনালি 1541 সালে হুমায়ুন আর হামিদার বিয়ে হয়। আচ্ছা, তাহলে এই দুটো স্টেটমেন্ট যে ম্যারিড হামিদা বানু 51 at the age of 14 কারেক্ট, আর হিন্দাল কিন্তু প্রথম অবস্থাতেই বিয়েটা মেনে নিতে পারেনি, কারণ ওই সিচুয়েশনে কিভাবে বা মানবে, ইটস ভেরি ন্যাচারাল। কারণ হুমায়ুন তো কোন নর্মাল সিচুয়েশনে নেই, বড় অ্যাবনর্মাল সিচুয়েশনে যাচ্ছে। তাহলে এখানে বোথ 1 আর 2 দুই উভয় কারেক্ট হবে। নেক্সট দেখো, regarding the settlement with brothers in 1545, Humayun blinded Kamran due to his repeated treachery, spared Kamran's life because Babur's deathbed instructions. 1945 সালে ভাইদের সাথে বোঝাপড়া বা নিষ্পত্তি সংক্রান্ত নিচের বিষয়গুলি বিবেচনা করুন। আচ্ছা, বারবার বিশ্বাসঘাতকতার কারণে হুমায়ুন কামরানকে অন্ধ করে দেয়, আর বাবরের মৃত্যু শয্যার নির্দেশের কারণে তিনি কামরানের জীবন রক্ষা করেছিলেন। দেখো খুব মন দিয়ে বোঝো এই দুটো কথা। আমি একটু আগে যেটা বলেছিলাম কি, এই যে এইখানটায় দেখো বিয়ে করলো, হামিদা বানু প্রেগনেন্ট হলো, রানা ভিরাসাল আশ্রয় দিল, এবং এখানে আকবরের জন্ম হলো, কারেক্ট। তারপরে কি হলো, হুমায়ুনকে কোথায় চলে গেল, হুমায়ুন পার্সিয়া চলে গেল। শাহ তায়ামাসাব ইনি হচ্ছেন পার্সিয়ান রাজা। যে শাহ তায়ামাসাব হুমায়ুনকে কি বললো কি, তুমি শিয়া ফেথ তোমাকে নিতে হবে, শিয়াতে কনভার্ট হয়ে যেতে হবে, এবং কান্দাহার দখল করে আমাকে কান্দাহার তুলে দিতে হবে। এই দুটো টার্মস এন্ড কন্ডিশনসে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমায় আর্মি দেবো। চলো ঠিক আছে। হুমায়ুনের কাছে অপশন ছিল না, হুমায়ুন সেই আর্মির হেল্প নিল। এবং হুমায়ুন যখন ফেরত আসলো তখন প্রথমেই যে দুর্ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে, দেখো হুমায়ুনের ভাইরা কিন্তু কোনোদিনই হুমায়ুনকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি। এই যে আমি এখানে শাহ তায়ামাসাবের কন্ডিশনস গুলো লিখে দিয়েছি অলরেডি। ঠিক 1545-এ ঠিক 14,500 সৈন্য নিয়ে হুমায়ুন কিন্তু ফেরত আসে। আর এটা কিন্তু নর্মাল আর্মি না ভাই, এটা কিন্তু পার্সিয়ান আর্মি, খুবই ডেঞ্জারাস আর্মি। এবং গোটা ওয়ার্ল্ড জানে যে পার্সিয়ান আর্মি কিরকম ডেঞ্জারাস। আর সব থেকে বড় এক্সাম্পল গ্রিক্স, পার্সিয়ানদের সব থেকে বেশি মানে কি বলবো ফেস ডাইরেক্ট গ্রিক্সরা করেছে। তো গ্রিক্সরা খুব ভালো মতো জানে পার্সিয়ান আর্মি কতটা ডেঞ্জারাস। ঠিক, আচ্ছা যাই হোক। তো দেখো কি করে, প্রথম কথা আসকারির মানে দখলে ছিল কান্দাহার, ক্যাপচার করে এবং শাহ তামাশাবকে দিয়ে দেয়। হিন্দাল মারা যায় আফগানদের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো হিন্দালের চ্যাপ্টার নিয়ে সমস্যা হয়নি। এই যে কামরান, এই ভাইটা দেখো হুমায়ুনের যতগুলো ভাই ছিল সব থেকে বদমাইশ ছিল। তুমি জানো একটা কথা বলি, যখন হুমায়ুন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল, শেরশাহ আর্মির অফিসার হুমায়ুনকে খুঁজে বেড়াচ্ছে, কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে, যেখানে দেখতে পাবে সেখানে মারবে। হুমায়ুনের সাথে হুমায়ুনের প্রেগনেন্ট ওয়াইফ, পেটে বাচ্চা তার। সেই অবস্থায় কামরান লোক লাগিয়েছে কি যেভাবেই হোক দাদাকে খোঁজো এবং অন স্পট মেরে দাও। মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল হুমায়ুনের জীবনে, ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি।
না পকেটে 1 পয়সা আছে, চারিদিকে শত্রু। তো এই সিচুয়েশনে জানো তো তখন হুমায়ুন কি করলো, যখন পরে ফেরত আসলো, পরিষ্কার যেহেতু ওর বাবা বলেছিল যে ভাইদের মারিস না বাবা, তো হুমায়ুন কামরানকে মারেনি প্রাণে, কিন্তু অন্ধ করে দিয়েছিল, ব্লাইন্ড করে দিয়েছিল কামরানকে। ভাই তুই যা করেছিস, বাবার আদেশে তোকে মারতে পারবো না, মেরে দিতাম, অন্ধ করে দিয়েছিল কামরানকে। তো এই কারণের জন্য আমি বারবার বলছি কি হুমায়ুন খুব ভালো একজন সন্তান ছিলেন। শেষ মানে আমি হয়তো ওর জায়গায় থাকলে মেরে দিতাম কামরানকে, সত্যি কথা বলতে গেলে, কি হুমায়ুন করেনি। তো এই হচ্ছে ঘটনা। তাহলে যদি কোয়েশ্চেনটা দেখি, তাহলে এটা একদম ঠিক। বাবরের বিশ্বাসঘাতকতার কারণে হুমায়ুন কামরানকে অন্ধ করে দেন, এবং বাবরের মৃত্যুসজ্জার নির্দেশের কারণে তিনি কামরানের জীবন রক্ষা করেছিলেন। তাহলে এখানে দুটোই কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট, রিগার্ডিং দ্য ইনফ্লুয়েন্স অফ মৌলানাস, they advised Humayun not to help Rani Karnavati. This advice was based on religious grounds of jihad. Which statement is or are correct? দেখো, মৌলানাদের প্রভাব সংক্রান্ত নিচের বিষয়গুলি বিবেচনা করুন। তারা হুমায়ুনের রানী কর্ণাবতীকে সাহায্য না করার পরামর্শ দিয়েছিলেন, এবং এই পরামর্শের ভিত্তি ছিল জিহাদ এবং ধর্মীয়করণ এবং ধর্মীয় কারণ। কোন বিবৃতিগুলো সঠিক? দেখো, তোমাদের আমি একটা ফ্যাক্ট বলছি, একটা জেনুইন কথা বলছি। ব্যাটেল অফ গুজরাট, ব্যাটেল অফ গুজরাটের কথা মনে আছে? এই সিনটার কথা একটু আগে যেটা বলছিলাম, 1535 থেকে 36 মাঝখানে এই যে রানী কর্ণাবতী রাখি পাঠিয়েছিল, একটু আগে ডিসকাস করলাম, আগেও একটু আগে ডিসকাস করলাম। তো সেখানে তুমি দেখবে এটা একটা বিশাল সুযোগ ছিল কি রাজপুতদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার। হুমায়ুন যেটা করেননি, কার বুদ্ধিতে? মৌলানাদের বুদ্ধিতে। আরে যখন দেখলি কি বাহাদুর শাহ তোকে চিঠি লিখেছে, এইটুকু বোঝার তো ক্ষমতা হওয়া উচিত ছিল কি এটা বাহাদুর শাহ কেন লিখছে। কারণ কারণ এই রানী কর্ণাবতীকে হারিয়ে দেওয়ার পর, মেওয়ারের পতনের পর প্রথম কাজ যেটা বাহাদুর শাহ করে সেটা হচ্ছে হুমায়ুনকে অ্যাটাক করেছে। তখন হুমায়ুন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? একটু আগে তো মুসলিম বলে আমরা একসাথে ছিলাম, হঠাৎ করে আমাদের অ্যাটাক করেছে। এখানে হিন্দু মুসলিম ব্যাপারটাই নেই। প্রথম কথাই জিনিসগুলো পিওর পলিটিক্স, আর হুমায়ুন বারবার এই জিনিসগুলো বুঝতে পারেনি। এই জন্যই তো বারবার করে প্রমাণ করে কি হুমায়ুন কোনোভাবেই একজন ভালো ডিপ্লোম্যাট ছিলেন না। তো এটা একদম ঠিক যে তারা অ্যাডভাইস করেছিল হুমায়ুনকে হেল্প করো রানী কর্ণাবতীকে। এই যেখানে স্পষ্ট লেখা আছে, তো স্পষ্ট লেখা আছে যে এই যে foolish Humayun was unable to understand the diplomacy played by Bahadur Shah in the name of religion. Humayun decided not to help Rani Karnavati on the advice of Maulanas. এই যে মৌলবীরা বুদ্ধি দিচ্ছে, সাহায্য করো না অল্প। তো ব্যাপার হচ্ছে যে এটা মানে বিশাল বড় একটা প্রবলেম এবং হিস্টোরিক্যাল মিস্টেক। কেন আমি বারবার বলছি ইটস এ হিস্টোরিক্যাল মিস্টেক। তো স্বাভাবিকভাবেই, আর দিস অ্যাডভাইস ওয়াজ বেসড অন রিলিজিয়াস গ্রাউন্ডস অফ জিহাদ। অবভিয়াসলি জিহাদের কথা তো এখানে স্পষ্ট বলাই হয়েছে। এই যে বাহাদুর শাহ যে চিঠিটা হুমায়ুনকে লিখেছিল, এখানে তো লিখে দিয়েছে জিহাদের কথা। দিস ইজ জিহাদ, ওয়ার এগেইনস্ট ইনফিডেলস, রাজপুত, নো ফেলো মুসলিম রুলার শুড ইন্টারফিয়ার। এই চিঠিটা তো বাহাদুর শাহ হুমায়ুনকে পাঠিয়েছিল। তাহলে এই দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে দেখা যাচ্ছে কারেক্ট। তাহলে বোথ 1 and 2 উইল বি দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। রিগার্ডিং দ্য রিফিউজ অফ ফেথফুল, ইট রেফার্স টু সিটি অফ দিনীপানা। ইট ওয়াজ লার্জলি ডিস্ট্রয়েড শেরশাহ সরি। দেখো দুটো স্টেটমেন্টই কারেক্ট দেখাচ্ছি। দেখো এই যে শেরশাহ যে হুমায়ুন যে সিটিটা তৈরি করেছিল নাম কি ছিল? দিনীপানা। রিফিউজ অফ ফেথফুল কোথায়? পুরানা কিলাতে করেছিল, নিউ দিল্লিতে। এবং শেরশাহ ম্যাক্সিমামটাই কিন্তু ধ্বংস করে দিয়েছিল হুমায়ুনের সাথে যুদ্ধ হওয়ার টাইমে। তাহলে দুটো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট এখানে। সো আমরা ফাইনালি কিন্তু বোথ 1 and 2 তেই টিক করব। নেক্সটে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য 6 ব্যাটেলস অফ অপোজিশন। ঠিক বিরোধী পক্ষের সাথে 6টি যুদ্ধ সম্পর্কে নিচের বিবৃতি বিবেচনা করো। দেখো হুমায়ুন ওন কি ব্যাটেল অফ কালিঞ্জার, দরা এন্ড চুনার। একদম ঠিক। 3টি যুদ্ধ কালিঞ্জার প্রতাপ রুদ্র রাও প্রথমেই করিয়েছিলাম। দেখো দরা মাহমুদ লোদির এগেইনস্টে যে যুদ্ধটা হয়েছিল, এন্ড চুনার। ঠিক। আচ্ছা প্রথম ফেজটার কথা বলছি, চুনার।
হি লস্ট দ্য ব্যাটলস অফ চসা এন্ড কানাউজ। চসা, চুনারের যুদ্ধগুলো হুমায়ুন জিতেছিল, চসা এবং কানাউজে হেরেছিল। চসাতে কেন? চসাতে মনে আছে, ওই বাংলাতে চলে গেল, একটু আগে পড়ালাম, এই যে সম্ভবত এই যে কালিঞ্জার জিতেছে, চুনার জিতেছে, গুজরাট জিতেছে, তারপর জান্নাতাবাদে গিয়ে রেস্ট নিচ্ছিল, ফেরার টাইমে চসাতে হারলো, কানাউজে হারলো। তো কেন আমরা একটু আগে সেই বলছিলাম না, সরি, যে হুমায়ুন হুমায়ুন বিশাল কমফোর্টেবলি জান্নাতে টাইম কাটাচ্ছিল, হিন্দাল ওর ভাই নিজেকে রাজা হিসেবে ডিক্লেয়ার করলো, তখন চসাতে গেল, শেরশাহ সৈন্য উপর লেভেল দাঁড়িয়েছিল, নিচের লেভেলে হুমায়ুনের সৈন্য ছিল। একটু আগে একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে ডিসকাস করেছি, ওটা একবার দেখে নেবে। তো ঘটনা হচ্ছে এটা কিন্তু একদম স্টেটমেন্ট ঠিক, তো দুখানা স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ ডিসকাস করছি, একটা কাজের কথা বলে দিই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, এবিসির নাম্বার তো নিশ্চয়ই জানা আছে, এবিসির নাম লিখবে, এবিসি টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, বিভিন্ন সমস্ত পরীক্ষার আপডেট পাবে, স্টাডি মেটেরিয়ালস এর রিপোর্ট পাবে, ফ্রি কিছু মক টেস্ট পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, ফ্রি ক্লাসেস পাবে, ক্লাস নোটস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, প্রচুর কিছু কিন্তু এবিসি স্টাডি মেটেরিয়ালে থাকবে। এবিসি অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড্রয়েডেও আছে, ইনস্টল করে নাও গুগল প্লে স্টোর থেকে, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস, বা नॉर्मल सम प्रोसेस। আমি সবসময় বলি, লাগাও ফোন, উঠাও, जो भी चीज पूछना है दिल खोल के पूछ लीजिए, कोई दिक्कत नहीं है। তো এগুলো জয়েন করতে পারো আমাদের এই চ্যানেলে। নেক্সট আবার বলে দিচ্ছি, এবিসি ফাউন্ডেশন কোর্স নিউ ব্যাচ চলছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো এই নিউ ব্যাচে। এবং এইখানে এই ব্যাচে কিন্তু সমস্ত যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেল কম্বাইন্ড এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য খুব সুন্দর একটা ব্যাচ। প্রত্যেকটা ক্লাস যেটা তোমরা পড়বে অফলাইনে, সমস্ত ক্লাস তোমরা অনলাইনেও পাবে, অ্যাপসে স্টাডি মেটেরিয়াল পাবে, হার্ড কপি আছে, আলাদা বুকস আছে, প্রচুর কিছু আছে এবিসিতে। এবিসি ক্যাম্পাস ভিজিট করো, এবিসি থেকে ফ্রি ডেমো ক্লাস করো, তাহলে বুঝতে পারবে। এই যে এবিসি অ্যাডভান্স কোর্স, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি অ্যাসপিরেন্টস, তাদের জন্য স্পেশালি, তো নিশ্চয়ই জানো, নাম শুনেই বুঝতে পারছো কি একদম সিভিল সার্ভিসের জন্য কোর একাডেমি, এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস। আর একটা জিনিস বলে দিই, তুমি এবিসিতে একবার ডেমো ক্লাস করো, ওয়ান ক্লাস। তুমি অনেক জায়গাতেই তো তোমরা হয়তো অনলাইনে ক্লাস করছো, অফলাইনে ক্লাস করছো, আমি বলছি তোমাকে একদিন একটা এবিসিতে একটা ক্লাস করে দেখো, তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে। ওই জন্য আমরা বলি কি তুমি এসো, ফ্রি ডেমো ক্লাস করো, পুরো ট্রান্সপারেন্ট প্রসেস দেখে নাও যে এবিসি কি দিচ্ছে আর তোমাদের কি রিকোয়ারমেন্ট, এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একাডেমির সাথে পড়তে পারো। খুবই অ্যাফোর্ডেবল ফিজ এবিসি পড়ায়, খুব মিনিমাম ফিজ নেয়, তো তোমরা, এবং উইথ আলট্রা মডার্ন ফ্যাসিলিটি, এভরিথিং আপ টু ডেট। তো যাই হোক, তোমরা যদি মনে করো অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারো। থ্যাংক ইউ। চলো লেটস গেট ব্যাক টু কোয়েশ্চেনস अगेन। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ হুমায়ুন? চলো হুমায়ুনের পুরো নাম দেখি। হুমায়ুন কত সালে জন্মেছে এটাও দেখে নিচ্ছি একবার। ফুল নেম नासिरुद्दीन হুমায়ুন, এবং কত সালে জন্মেছে? 1508। চলো कंप्यूटर जी बैक कीजिए। नासिरुद्दीन হুমায়ুন ইজ দ্য রাইট आंसर, এবং জন্মেছে কত সালে? 1508। কোথায় জন্মেছে? কাবুলে জন্মেছে, আফগানিস্তান। চলো, হুমায়ুন 22 বছর বয়সে কিন্তু সিংহাসনে বসেছিলেন। হুমায়ুন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? 22 বছর বয়সে। আচ্ছা, এই যে young age of 22, ক্লিয়ার। নেক্সট আরেকটা জিনিস বলি, which historian called the partition of empire as the greatest mistake? কোন হিস্টোরিয়ান বলেছিলেন যে পার্টিশন অফ এম্পায়ার ওয়াজ আ গ্রেটেস্ট মিস্টেক? চলো একবার দেখি তো। হুমায়ুন যখন সিংহাসনে বসে নিজের এম্পায়ারকে বিভাজন করে দিয়েছিলেন ইনটু মাল্টিপল, নিজের ভাইদের ভেতরে বিতরণ করে দিয়েছিলেন। চলো একবার দেখি তো কে বলছে গ্রেটেস্ট মিস্টেক। আচ্ছা, হিস্টোরিয়ান এএল শ্রীবাস্তব সেজ যে গ্রেটেস্ট মিস্টেক। আর আরপি ত্রিপাঠী স্যার কি বলেছিলেন? যে এটা তিমুরিদ ট্র্যাডিশন। অতএব একটা জিনিস আমি তোমাদের বলে দিই, প্লিজ এখানে লিখে রাখবে, এএল শ্রীবাস্তব উনি বলেছিলেন কি গ্রেটেস্ট মিস্টেক। আর আরপি ত্রিপাঠী কি বলেছিলেন? কি বলেছিলেন আরপি ত্রিপাঠী? তিমুরিদ, এটা তৈমুর একটা ট্র্যাডিশন। আর লেনপুল কি বলেছিলেন? যে স্টাম্বলড অল থ্রু আউট হিজ লাইফ এন্ড টাম্বলড আউট অফ ইট। ঠিক, চলো এই তিনটেই খুব ইম্পর্টেন্ট। আমি যে কোয়েশ্চেন গুলো করাচ্ছি, ইভেন অপশনস গুলো অনেক ক্ষেত্রে ডিসকাস করে দিচ্ছি, এই ভেসে যাবে, এর বাইরে কোয়েশ্চেন কমই আসবে, ঠিক আছে, এই প্রচুর। আচ্ছা, নেক্সট, which city did হুমায়ুন give to his brother আসকরি? বলো তো এটা বলো তো, তোমরা কমেন্টসে জানাও, কি হবে, দেখে নাও। এই যে
কান্দার, কাবুল, পাঞ্জাব কাকে দিয়েছিল? কামরানকে। আসকার কি দিয়েছিল? সাম্বাল দিয়েছিল। তাহলে খুব ইজি অ্যান্সার, এই যে সাম্বাল, সাম্বাল হবে উত্তর। কোথায়? ইউপিতে। ডাইরেক্ট কোয়েশ্চেন। দ্য গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, বহুবার বলেছি গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া কি হবে? চুনার। এই যে চুনার, চুনার দুর্গ। কেন গেটওয়ে অফ ইস্টার্ন দেখাচ্ছি দেখো, চুনার দুর্গ, কালিঞ্জার, সরি কালিঞ্জার। আচ্ছা, কালিঞ্জারের যুদ্ধ কত সালে এসছে? এই যে ইন হুইচ ইয়ার ডিড ব্যাটল অফ কালিঞ্জার টেক প্লেস? কত সালে কালিঞ্জারের যুদ্ধ হয় দেখিয়ে দিচ্ছি তোমাদের। এ দেখো 1531। কার সাথে হয়? প্রতাপরুদ্ররাও, একটু আগে ডিসকাস করলাম, কালিঞ্জার ফোর্ট। ওই হুমায়ুন দখল করতে গিয়ে লাস্ট মোমেন্টে ছেড়ে পালিয়ে আসে, কেন? মোহাম্মদ বুদি অ্যাটাক করেছে তাই, জনপুরে। ঠিক, তাহলে 1531। সহজ কোশ্চেন এগুলো, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। নেক্সট, ইন হুইচ সিটি হুমায়ুন 9 months আফটার ক্যাপচারিং বেঙ্গল? চসা, ওই যে সরি ব্যাটল অফ চুনারের পর প্রথম বাংলায় ঢুকলো। যে বাংলায় ঢুকে আরামসে 9 মাস ছিল, ওই টাইমে হিন্দাল নিজেকে রাজা ডিক্লেয়ার করে ফেলেছিল। তাহলে উত্তর কি হবে? আগ্রা, দিল্লি, জান্নাতাবাদ, গড়। জান্নাতাবাদ, বেঙ্গল, বেঙ্গল, বাংলা, জান্নাতাবাদ। সত্যি জান্নাত, সিরিয়াসলি জান্নাত। হ্যাঁ, অনেক রকম, আমি বারবার বলছি যদি পলিটিক্যাল অ্যাসপেক্টটা বাদ দাও, এই কথার সাথে অনেকে সহমত না হতে পারো, আমি বারবার করে বলছি যদি পলিটিক্যাল অ্যাসপেক্টটা বাদ দাও, বাংলার খাওয়া দাওয়া খুব ভালো, ক্লাইমেটটাও খুব একটা খারাপ না, নদী নালা সব ঠিকঠাকই আছে, বাকি কিন্তু সত্যি ভালো লাগে। আর এটাও হতে পারে আমি তো বাঙালি, ভারতবর্ষে যেখানেই যাই, যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকি একটা কি এটা নিজের নিজের মনে হয়, জানো তো। তো সেই কারণের জন্যই আমি পার্সোনালি তো ভালোই লাগে আমার খুব। আচ্ছা, which brother declared himself emperor of Delhi while Humayun was in Bengal? হিন্দাল, একটু আগে বহুবার আলোচনা করলাম, হিন্দাল দেখিয়েও দিচ্ছি। এই যে জান্নাতাবাদ, ঠিক, জান্নাতাবাদে যখন ছিল তখন এই যে এখানে এখানে কোথায় পালার, এই যে হিন্দাল ডিক্লেয়ার সিলভাস মোগল এম্পায়ার। হুমায়ুনের ভাইগুলো একটা মানে রত্ন। যাই হোক, নেক্সট, ব্যাটেল, ওয়্যার ডিড হুমায়ুন ফ্লি আফটার ব্যাটল অফ কানাউজ? কানাউজের যুদ্ধের পর হুমায়ুন কোথায় পালিয়ে যান? কোথায় পালিয়ে যান? পার্সিয়া, পারস্য, বহুবার ডিসকাস করেছি, বহুবার ডিসকাস করেছি, বহুবার। এই যে যুদ্ধ হয়, চৌসার যুদ্ধ হয়, তারপর কানাউজের যুদ্ধ হয়। কানাউজের যুদ্ধে, চৌসার যুদ্ধে দেখা যাচ্ছে এখানে হেরে গেল হুমায়ুন, সেই জান্নাতাবাদ থেকে যখন ফিরছিল হেরে গেল, মুখস্থ হয়ে গেছে, মানে তোমাদের যারা তখন ধরে ভিডিও দেখছো মুখস্থ হয়ে গেছে, বহুবার ডিসকাস করেছি এটা, ঠিক। তারপর হুমায়ুনের ফোর্সেস কাদাতে আটকে যায়, এখানে হেরে যায়। তারপর আবার কানাউজের যুদ্ধ হয় 1540, এখানে তো পুরো গোহারা হারে, এবং ফাইনালি কিন্তু হুমায়ুন ভারত ছেড়ে দেয় এবং পার্সিয়া পালিয়ে যায় শাহ তায়ামাশাপের সাহায্য নেয়। এর মাঝখানের ঘটনাগুলো ঘটেছিল, বিবাহ, তারপর আকবরের জন্ম, রানা বিরাসাল এপিসোড একটু আগে বললাম সব। নেক্সট, whom did হুমায়ুন ম্যারি ইন 1541? হামিদা বানু বেগম। হামিদা বানু বেগম পার্সিয়ান টিচারের মেয়ে, বললাম না একটু আগে, তখন হামিদা বানুর 14 বছর বয়স। এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, এখানে অলরেডি আমি বলেছি। এই যে হামিদা বানু বেগম, 14 বছর বয়স, পার্সিয়ান টিচার। নেক্সট, টু হুইচ কান্ট্রি ডিড হুমায়ুন, আবার একই কোশ্চেন, টু হুইচ কান্ট্রি ডিড হুমায়ুন গো এন্ড সিক মিলিটারি হেল্প? পার্সিয়া। দেখো এই কোশ্চেন গুলো কেন দেয় একই রকম কোশ্চেন, কি বলতো, পরীক্ষাতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসে, তো সেই জিনিসটাকে মাথায় রেখে এই জিনিসটা করে দেওয়া, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হু রোট বায়োগ্রাফি হুমায়ুন নামা? গুলবাদান বেগম। গুলবাদান বেগম কে ছিল? সিস্টার অফ হুমায়ুন। দেখো এই যে এনকারেজ, যে সিস্টার নিজের সিস্টারকে বলেছিল কি ও একটা বায়োগ্রাফি লিখতে, গুলবাদান বেগম, এবং হুমায়ুন নামা উনি লিখেছিলেন। চলো নেক্সট, হুইচ সিটি ওয়াজ ফাউন্ডেড বাই হুমায়ুন? দিনিপানা। দিনিপানা, ঠিক, মানে কি? রেফিউজ অফ ফেথফুল। কোথায়? পুরানা কিলা, পুরানা কিলা দিল্লিতে। এবং এই শহরের ম্যাক্সিমাম পার্ট কে ডিস্ট্রয় করে দিয়েছিল? তোমরা আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণ বলতে বলতে, শের শাহ। কারেক্ট। নেক্সট, দেখো বহুবার বলেছি, দেখো দিনিপানা, রিফিউজ অফ দ্য ফেথফুল, পুরানা কিলা, নিউ দিল্লি, এবং ম্যাক্সিমাম পার্ট কে ডিস্ট্রয় করে দিয়েছিল? শের শাহ। Where is Humayun's tomb located? বলো তো কোথায়?
বলো কোথায়? কে বলতে পারবে হুমায়ুনের টম্ব কোথায়? টাইম দিচ্ছি। কে বলতে পারবে হুমায়ুনের টম্ব কোথায়? কে বলতে পারবে হুমায়ুনের টম্ব কোথায়? দিল্লি। দিল্লি। ঠিক, চলো নেক্সট। with reference to cultural legacy of Dinipana, city of refuge of the faithful at পুরানা কিলা। দেখো প্রথম স্টেটমেন্টটাও কারেক্ট, যে হুমায়ুন পুরানা কিল্লার বিশ্বস্ত আশ্রয়কে রেফিউজ অফ ফেথফুল হিসেবে শহরটিকে প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক, মোস্ট অফ দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই শের শাহ। দুটোই ঠিক, বোথ 1 and 2 আর কারেক্ট আনসার্স। আসলে কি হয়, একটা টপিকের উপর যখন আমরা পড়াচ্ছি সব রকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আগে যেহেতু অনেকটা ডিটেলসে ডিসকাস করেছি তোমাদের সাথে, তাই তোমাদের এই কোশ্চেন গুলো মনে হচ্ছে, আরে লাস্টে কোশ্চেন কিছুই মনে হচ্ছে না। এগুলি যদি ওরা ডিটেলসে না পড়ো, কতজনকে তখন মুখস্থ করতে হয়? এবিসির পড়ানোর কি মেথড বলো তো? এবিসি মুখস্থই করায় না তোমাকে। তোমরা কখনো বলছি প্র্যাকটিক্যালি কোনো ক্লাস করবে একাডেমিতে, সিরিয়াসলি বলছি, মানে সত্যি কথা বলছি, তুমি ট্রাই করে দেখো। এমনি আমরা তো এমনি বলি এসে ক্লাস করে চলে যাও, তো তুমি দেখবে মুখস্থই করায় না। তুমি একটা ক্লাস করবে, বাড়ি যাবে, গোটা ক্লাসটা গল্পের মতো, সেদিন ছাড়াও পরের দিনও বলে দিতে পারবে। যাই হোক, নেক্সট। শেরি মন্ডল হুমায়ুনের লাইব্রেরি কোথায়? পুরানা কিলা, নিউ দিল্লি। পুরানা কিলা লাইব্রেরি শেরি মন্ডল কোথায়? বলেছিলাম না, পুরনো কিলার একটা পিলারে করেছিল। নেক্সট, বাহাদুর শাহ লেটার টু হুমায়ুন কল্ড দ্য ওয়ার এগেনস্ট রাজপুত as what? দেখো, বাহাদুর শাহ হুমায়ুনকে লেখা চিঠিতে রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধকে কি বলে আখ্যায়িত করেছিলেন? জিহাদ। মনে আছে চিঠিটার কথা? একটু আগে ডিসকাস করলাম, একটু আগেই ডিসকাস করলাম, যে এইখানে আমি অলরেডি দেখিয়েছিলাম যে এই যে দিস ইজ জিহাদ, ওয়ার এগেনস্ট ইনফিডেলস। এই চিঠিটাই কিন্তু, এই যে দেখাও, এইখানে কিন্তু দিস লেটারটা কে লিখেছিল? বাহাদুর শাহ। লেটার ফ্রম বাহাদুর শাহ। ঠিক, নেক্সট। তাহলে যদি আমি বলি জিহাদ will be the right answer. Next, regarding the influence of Maulanas, they advised Humayun not to help Rani Karnavati. Repeat question. একই, these advice are based on years grounds of jihad. ঠিক, both 1 and 2, both 1 and 2, both 1 and 2। এটাই হয়, তুমি একটা কনসেপ্ট আমরা এমন করে পড়িয়ে দেবো, ওই কোশ্চেনটা ঘুরিয়ে যেভাবেই আসুক তোমরা আনসার করতে পারবে, যেভাবেই আসুক। দেখো একই কোশ্চেন আমরা কত ভাবে ওলট পালট করে জিজ্ঞেস করছি। তো এটাই মজা কনসেপচুয়াল স্টাডির, এটাই মজা। আচ্ছা, নেক্সট। এই যে আবার দেখাচ্ছি, দেখো, consider the following statement of Humayun's scientific interest. He was interested in rational science like astronomy, astrology. He commissioned the work Quranic Humayun Khan by Khwatamir. দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই। প্রথম কথা হচ্ছে যে দেখো, এখানে বোথ আর কারেক্ট আনসার্স, এবং আমরা আগেও এই জিনিসটা ডিসকাস করেছি কি হুমায়ুন was very interested in astrology and astronomy and also he commissioned the work on Kanun-e-Humayuni by Khwatamir. करेक्ट। सो यहाँ पे बोथ এক আর দুই উভয় হচ্ছে কারেক্ট আনসার। এই যে অলরেডি লেখা আছে, এখানে দেখে নিতে পারো। নেক্সট, রিগার্ডিং দ্য মুঘল স্কুল অফ আর্ট, মুঘল স্কুল অফ আর্ট কে ফর্ম করে? হুমায়ুন আফটার ইনভাইটিং পার্সিয়ান মাস্টার্স। আমি বলেছিলাম, একটু আগেও বলেছিলাম, যে হুমায়ুন দুজনকে ইনভাইট করেছিল, মীর সৈয়দ আলী এন্ড আব্দুস সামাদ। এরা ছিল কারা? পার্সিয়ান আর্টিস্ট। আর হুমায়ুন আঁকা খুব পছন্দ করতেন, তাহলে অবভিয়াসলি এটা কারেক্ট আনসার। কারেক্ট। আর রিপ্রেজেন্ট আ শিফট ফ্রম পিওর পার্সিয়ান স্টাইল টু মিক্স ইন্ডিয়ান স্টাইল। তো স্বাভাবিকভাবেই অবশ্যই তুমি ইন্ডিয়াতে এসে কাজ করছো, তুমি নিজে পার্সিয়ান আর্টিস্ট, তুমি ইন্ডিয়ার সংস্কৃতিতে থাকছো, মিশছো, তো স্বাভাবিক দুটো কালচার তো ব্লেন্ড করবেই, কারণ তুমি লেবার আর্টিস্ট সবই তো ইন্ডিয়ান্স, তো ওরা নিজেদের কিছু একটা দেবে, প্লাস পার্সিয়ান একটা অলরেডি মডেল থাকবে, দুটো মিক্স করে একটা নতুন একটা মডেল তৈরি হবে। জিনিসটা আমার সাথে অনেকবার হয়ে যায়। আমি না ভাতের সাথে খুব ভুজিয়া খাই। অ্যাকচুয়ালি কি হয়, আমি দিল্লিতে থাকতে নর্থ ইন্ডিয়ান ফ্রেন্ডস প্রচুর, গুজরাটি এও সব রকম বন্ধু আছে, তো ভুজিয়া খুব খেত। তো খেতে 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 এখন এমন হয়েছে, ভাত ডাল তরকারি যাই দিক একটু ভুজিয়া বা একটু চিপস সাইডে না হলে ভালো লাগে না খেতে। তো এটা একটা মিক্সড একটা যেমন খাওয়া দাওয়া তৈরি হয়েছে, একই জিনিস সবার সাথেই হয়। সো বোথ আর কারেক্ট, দেখে নাও। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফিনান্সিয়াল ক্রাইসিস। দেখো, বাবরস কাবুল এক্সপেডিশন,
and Lahore expedition drained wealth, Humayun inherited a bed of roses which was actually filled with problem. আর্থিক সম্পদ সম্পর্কে নিজের বিবৃতিগুলো বিবেচনা করুন। বাবরের কাবুল অভিযান এবং লাহোর অভিযান প্রচুর ধনসম্পদ ব্যয় করেছিল। হুমায়ুন উত্তরাধিকার সূত্রে একটি খুবই মানে একটা মানে বেড অফ রোজেস মানে কি বলতে চাইছে বলতো, যে দেখে মনে হচ্ছে গোলাপের বিছানা, শুলেই পিঠে কাঁটা ফুটবে, মনে হচ্ছে আরে বাবা মুঘল সম্রাট, মুঘল থ্রোন, বিশাল কিছু ব্যাপার। এই দুটো স্টেটমেন্টকে চেক করতে বলেছে। দেখো একটা ফ্যাক্ট বলি, যখন বাবর সিংহাসনে মানে অ্যাকচুয়ালি বসে, হুমায়ুন যখন সিংহাসনে বসে, বাবর কতগুলো যুদ্ধ করেছিল? 1504 উজবেকিস্তান থেকে যখন ফেরে সমরকান থেকে কাবুল দখল করার জন্য একটা যুদ্ধ করে, কাবুল এক্সপিডিশন। ইন্ডিয়াতে ঢুকতে লাহোর এক্সপিডিশন, 24-এ লাহোরে যুদ্ধ করে। 25-এ দেখো 25-এ পাঞ্জাবে, 26-এ পানিপথের যুদ্ধ, 27-এ খান্ডবার যুদ্ধ রানা সাঙ্গার সাথে, 28-এ চান্দেরির যুদ্ধ, বাবরের সাথে মেদিনী রায়ের যুদ্ধ হয়, 29-এ ঘাগরার যুদ্ধ, বাবরের সাথে মোহাম্মদ দৌদি, নুসরাত শাহ বেঙ্গলে। তো টানা 24, 25, 26, 27, 28, 29 একটা লোক টানা যদি যুদ্ধ করে যায়, তাহলে তার অর্থ কোথায় থাকবে? সবই তো শেষ হয়ে যাবে। এবং প্লাস ম্যাক্সিমাম টাকা কিন্তু যেটা যুদ্ধে চলে যায়, যেটা ওগুলো বাবর লুট করেছিল আলাদা করে, সেগুলো বেশ কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি কাবুল পাঠিয়ে দেয়। এবং তিমুরিদ ট্র্যাডিশন, আফগান ট্র্যাডিশন, দুটোর ক্ষেত্রেই দেখবে ওরা সেগুলো ডিস্ট্রিবিউট করেছে এবং রিলেটিভস এর ভেতরে। তো স্বাভাবিক একটা সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। তো এইটাই হচ্ছে হুমায়ুন যখন সিংহাসনে বসে, হুমায়ুন এই প্রবলেমটাই ফেস করেছিল। তো এখানে যদি বলি তাহলে বোথ কিন্তু, দুটোই কিন্তু কারেক্ট আনসার। নেক্সট, রিগার্ডিং ব্যাটল অফ দরা, হুমায়ুন ডিফিটেড মোহাম্মদ লোদি। আগেও বলেছি যে ব্যাটল অফ দরা কখন হয়? কালিঞ্জারের যুদ্ধের পর। মোহাম্মদ লোদি তখন জনপুর অ্যাটাক করে, হুমায়ুন স্ট্রেট চলে যায় জনপুরে গিয়ে হারায় ব্যাটল অফ দরা 1532 সাল। হুমায়ুন মোহাম্মদ লোদিকে ডিফিট করে। আফটার হিজ ভিক্টরি হি ইমিডিয়েটলি অ্যাটাকড গুজরাট। আচ্ছা, এতক্ষণ তো আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করছি, ঠিক? হুমায়ুন কিরকম ক্যারেক্টার ছিল? কি একটা যুদ্ধের পর সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ করবে? তাহলে কি করবে ম্যাম? মেরি মেকিং করবে অটোমেটিক ভাবে। এটা হবেই না ভাই, ক্যারেক্টারের লোকই না। তারপরে কোথায় গেছিলাম, কি বলেছিলাম? মোহাম্মদ লোদিকে হারিয়ে ব্রেক টেক নিয়ে আবার বিহারের দিকে এন্ট্রি হলো, চুনারের দিকে। তখন তো শের শাহ এসে হুমায়ুনকে বললো, স্যার আপনার ছেলে নিয়ে যান, আমার আফগান ফোর্সেস নিয়ে যান, কিছু পয়সা নিয়ে চলে যান, কিন্তু অ্যাটাক করবেন না। হুমায়ুন সব মেনে নিল, ডিপ্লোমেসি দিয়ে। ওখান থেকে আবার বাংলা চলে গেল, জান্নাতাবাদ দিয়ে রেস্ট ফেস্ট কাজ স্টার্ট করতে। এই যে ভুলগুলো আর কি বলবো আর। তো এইখানে কিন্তু সেকেন্ড স্টেটমেন্টটা কোনোদিনই হবে না, প্রথম স্টেটমেন্টটা কারেক্ট। তো এখানে শুধুমাত্র এক। লাস্ট কোয়েশ্চেন, রিগার্ডিং ব্যাটল অফ কালিঞ্জার, হুমায়ুন রেডেড দ্য ফোর্ট এন্ড ডিফিটেড প্রতাপরুদ্র's ফোর্সেস। বহুবার বলেছি যে অবশ্যই দেখে নাও, কালিঞ্জারের যুদ্ধে হুমায়ুনের ক্যারিয়ার শুরু হয়। কালিঞ্জার রাজা ছিল প্রতাপরুদ্রদেব এবং হারায় ফোর্ট তোমার রেড করে এবং প্রতাপরুদ্রর ফোর্সকে হারিয়েও দেয়। ঠিক, তাহলে প্রথম স্টেটমেন্টে কিন্তু কারেক্ট, এটা কারেক্ট। হি ফেল টু ক্যাপচার দ্য ফোর্ট and instead accept a huge amount of money at the end of the siege। কোনোদিনই না ভাই। হুমায়ুন দেখে দিচ্ছি, হুমায়ুন ফোর্ট সব থেকে খারাপ লেগেছে কি, হুমায়ুন ফোর্ট ক্যাপচার করে নিয়েছে আর 8 ঘন্টা যুদ্ধ করলে পুরোপুরি ভাবে পতন হয়ে যায় প্রতাপরুদ্রের ফোর্সেস। ওই অবস্থায় দয়াম করে বলছে যুদ্ধ থামা। কেন? ও শুনেছে মোহাম্মদ যদি জনপুর অব্দি চলে এসছে অ্যাটাক করে। আরে ভাই 8 ঘন্টা যুদ্ধ করে যা, 8 ঘন্টা 1 ঘন্টা বেশি যুদ্ধ করে কি মোহাম্মদ কি রকেটে আসছে নাকি? তাই তো এই যে হ্যাবিটটা, প্যানিক স্ট্রিকেন হয়ে যাওয়া হঠাৎ করে, এরকম মানে ব্লান্ডার গুলো করা। আচ্ছা, ফোর্ট ক্যাপচার অবধি করেনি, তাহলে এই দ্বিতীয় স্টেটমেন্টটা একদমই ভুল, এটা কোনোদিনই ঠিক না। সো এটা অ্যাবসলিউটলি রং। এটা আমি ছবিতেও দেখিয়ে দিয়েছি। তো এই যে খবর দিচ্ছে হুমায়ুনকে, হুমায়ুনের কোনো খবরই, সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্রদেবকে ডেকে মিটিং সেট করে দিল, লাউ ঠালা। তো এখানে একটা ঠিক হবে, সেকেন্ডেরটা কিন্তু রং হবে না। আচ্ছা, লাস্ট 50টা কোয়েশ্চেন ডিসকাস হলো। লাস্টে আরেকবার বলে দিই ছোট্ট করে তোমাদের, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো যদি এই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় তোমাদের কোনো কাজে লাগছে। দেখো, আমরা খুব বেশি ইউটিউবে সারাদিন পড়ে থাকি ইউটিউব নিয়ে, তা কিন্তু নয়। আমরা চেষ্টা করি নিজেদের সময় বার করে যতটা সম্ভব দেওয়ার। তো যদি মনে হয় যে এইরকম ডিসকাশন গুলো তোমাদের কাজে লাগছে, তোমরা যদি একটা দুটো কমেন্ট করো, আমাদের একটু মোটিভেশন পাই আমরা।
এর বেশি আর কি? তোমরা একটা কমেন্ট করে তো আর হিউজ পরিমাণ টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে না। আমরা মোটিভেশন পাই, যদি কিছু চাও আলাদা ভিডিও কিছু জিনিসের উপরে, যদি বলো যে স্যার আমাদের এই জিনিসটা দরকার, তাহলে আমরা সেগুলো করতে পারি, দিতে পারি। তো চেষ্টা করো একটা দুটো কমেন্ট করার। আর যদি মনে হয়, আমি কাউকে কখনো এভাবে বলি না কি লাইক সাবস্ক্রাইব এই ওই। দেখো, তোমাদের যদি সত্যি মনে হয় আমাদের চ্যানেলটা তোমাদের কোনো উপকারে লাগবে, তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, সাবস্ক্রাইব করো। আমরা ভিডিওস গুলো ছাড়বো, তোমাদেরকে নোটিফিকেশন আসবে। যদি মনে হয় না লাগবে না, তাহলে কোনো অসুবিধা নেই, প্লেন ওয়াচ করতে পারো, অসুবিধা নেই। আর একটা দুটো কমেন্ট করো যদি মনে হয় না স্যার একটা দুটো কমেন্ট পেলে আমাদের একটু ভালো লাগে, কাজ করতে ইচ্ছা করে। খুব খাটনির কাজ এগুলো অ্যাকচুয়ালি, এই যে নোটস গুলো ধরে ধরে বানানো খুবই পরিশ্রমের জিনিস। তো যাই হোক, এই টেলিগ্রাম চ্যানেলটা আমাদের জয়েন করো। তোমরা সমস্ত রকম পরীক্ষার আপডেট, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট থাকে, ফ্রি ক্লাস পাবে, ক্লাস নোট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এগুলো সব পাবে। আর এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনের নাম্বার, লাস্টে 9474586670 অ্যান্ড 9933586670। এবিসির অফলাইন ক্লাসেস কলকাতাতে কন্ডাক্টেড হয় অ্যান্ড বহরমপুরে কন্ডাক্টেড হয়। ওয়েস্ট বেঙ্গলে এই দুটো অফলাইন ব্রাঞ্চেস আছে। তো তোমরা এবিসির সাথে কানেক্ট করতে পারো, এই দুটো ব্রাঞ্চে ফিজিক্যালি গিয়েও কানেক্ট করতে পারো। ওয়েব অ্যাড্রেস তুমি ইয়েতেও পেয়ে যাবে, গুগলেও পেয়ে যাবে। আর আমাদের এটা ফাউন্ডেশন কোর্স, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, ডাব্লিউবিকেপি, আচ্ছা আরো কিছু কিছু এক্সাম হয়, আমি সব তো এইটুকু জায়গাতে হয়তো যারা লিখেছে লিখে উঠতে পারেনি। আইবিএসিআইও, ঠিক আছে, ইউপিএসসি, সিডিএ, সব রকম মোটামুটি পরীক্ষার প্রিপারেশন একাডেমিতেই হয়। তো ফাউন্ডেশন কোর্সের তোমরা প্রিপারেশন নিতে পারো। কোর্সের এনকোয়ারি করতে, কোন কোর্সের জন্য কোন ব্যাচ, সেগুলো অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো। এই দুটো নাম্বারে আমাদের কিছু ক্লাসরুমের ছবিও দেওয়া আছে। আচ্ছা, তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন, হাইব্রিড, যে ক্লাসটা অফলাইনে করছো তারা অনলাইনে অ্যাক্সেস পাবে, স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি মক টেস্ট, স্টাডি সেন্ট্রিক অ্যাপ্রোচ, অ্যাফোর্ডেবল ফিস, আর একটা সব থেকে ইউনিক জিনিস, পার্সোনাল মেন্টরশিপ। পার্সোনাল মেন্টরশিপ আমরা কিন্তু শুধু টার্মটা ইউজ করি তা নয়, যারা এবিসিতে পড়ে তারা জানে পার্সোনাল মেন্টরশিপ কি জিনিস হয়, প্র্যাকটিক্যালি বলছি। তো এই একদম পার্সোনাল গাইডেন্স পাবে। তো এবিসির একটা ফাউন্ডেশন কোর্স, খুবই মানে অ্যাভারেজ ফিস, মান্থলি সিস্টেমে পড়তে পারো, প্যাকেজ সিস্টেমে পড়তে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট অ্যাডভান্স কোর্স এবিসির, এটা ইউপিএসসি বিসিএস এর জন্য। তোমরা ডাব্লিউবিসিএস বা আইএস এর যদি অ্যাসপিরেন্ট থাকো, অবশ্যই এবিসিতে অ্যাডমিশন নিতে পারো। সিস্যাট, অপশনাল, ইন্টারভিউ গাইডেন্স, সব রকম ক্লাসেসই কিন্তু একাডেমিতে হয়। তো অবশ্যই সব রকম সাপোর্ট পাবে। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই থাকবে। আর আমাদের ওয়াচ করার জন্য, ভালোবাসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের জন্য এইটুকুই। খুব ভালো লাগলো আমার। নমস্কার। যদি কেউ সিনিয়র আমার ক্লাস ওয়াচ করে থাকো, স্টুডেন্টদেরকে খুব ভালোবাসা নিও। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করো, ভগবান দুহাত তুলে তোমাদের পরিশ্রমকে আশীর্বাদ করুক, এবং তোমরা একটা খুব ভালো জায়গায় যাও। এবং তাতে যদি আমরা একটু কোনো রকম কন্ট্রিবিউট করতে পারি, আমরা নিজেরাও উপকৃত থাকবো। ওই যে বললাম, যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় যে আমরা একটু কাজে লাগতে পারবো, তাহলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর একটা দুটো কমেন্ট করো, একটু মোটিভেশন পাবো। এইটুকুই বলে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ।